যতদূর মনে পড়ছে যে কালকে কিন্তু আমি ডেরিভেটিভ শুরু করেছিলাম। এবার যেটা হয় ম্যাথামেটিক্স অনার্সে, যে আমি ভেবেছিলাম যে কালকেই আমি ডেরিভেটিভটা শুরু করে শেষ করে দেবো, ঠিক আছে, ওকে, বেসিক টপিক গুলো বলে শেষ করে দেবো। বাট তোমরা নতুন আছো, তোমাদের জিজ্ঞাসা আছে, তোমরা অনেক কিছু জিজ্ঞাসা করেছো, আমি অনেক কিছু তোমাদেরকে বলেছি, তাহলে সেই রেসপেক্টে আমাদের কিন্তু প্রথম দিন ডেরিভেটিভ শেষ হয়নি। আজকে আমাদের ইচ্ছা ছিল কি ইন্টিগ্রেশনটা শুরু করা। বাট ঠিক আছে, শিডিউলটা একটু হয়তো পিছিয়ে যাবে, 6 দিনের জায়গায় 7 দিন হবে, 7 দিনের জায়গায় 8 দিন হবে। বাট আমরা এটুকুনি স্যাটিসফাইড থাকবো যে আমরা বিচ কোর্সটাকে কমপ্লিট করেছি। মানে আমরা এই ম্যাথামেটিক্স অনার্সে যাওয়ার জন্য আমাদের যেইটুকুনি মোটিভেশন দরকার বা যেইটুকুনি আমাদের নলেজ দরকার, সেই নলেজটা আমাদের কাছে আছে। আমাদের কোনো টিচার কিন্তু কিছু বলতে পারবে না, ঠিক আছে, ওকে। কালকে আমার মনে আছে যে কালকে আমি ফাংশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, ফাংশনের ডেরিভেটিভ নিয়ে কথাবার্তা বলেছিলাম, তাই তো? বলতো আমাদের কোন ধরনের ফাংশনের ডেরিভেটিভ এখনো অব্দি দেখানো হয়নি? কোন টাইপের ফাংশনের ডেরিভেটিভ আমরা এখনো অব্দি দেখাইনি? জলদি বলার চেষ্টা করো, কোন টাইপের হাইপারবোলিক ফাংশন, একটা হচ্ছে তাহলে তাহলে কি বলে বাবা, হাইপারবোলিক ছাড়া কি আছে? ইনভার্স হাইপারবোলিক। ইনভার্স ফাংশন, এক্স্যাক্টলি, ইনভার্স হাইপারবোলিক ফাংশন। আমাদের এই মুহূর্তে হাইপারবোলিক ফাংশন এই ফাংশনের ডেরিভেটিভ দেখানো হয়নি। এবং আমাদের এখনো পর্যন্ত কিন্তু ইনভার্স হাইপারবোলিক ফাংশন, কি বললাম, ইনভার্স হাইপারবোলিক ফাংশন, এরও ডেরিভেটিভ দেখানো হয়নি, ঠিক আছে, ওকে। তাহলে সবার আগে হাইপারবোলিক এবং ইনভার্স হাইপারবোলিক আসার আগে আমরা কি বুঝি যে হাইপারবোলিক ফাংশনটা কি, ঠিক আছে, ওকে। হাইপারবোলিক ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা অন্য একটা স্পেশাল ফাংশনের রেসপেক্টে তৈরি হয়েছে। মানে তোমাদেরই চেনা খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশনের রেসপেক্টে এই নতুন ফাংশনটা তৈরি হয়েছে, ঠিক আছে। যেমন বাদবাকি কোনো ফাংশন কিন্তু অন্য কোনো ফাংশনের রেসপেক্টে তৈরি হয়নি। যেমন লগেক্সটা কারোর রেসপেক্টে তৈরি হয়নি। ট্রিগোনোমেট্রি ফাংশন কারোর রেসপেক্টে তৈরি হয়নি। ও নিজেই একটা নিউ টাইপের ফাংশন, নিজেই নিজেকে তৈরি করার চেষ্টা করেছে বা নিজের আবির্ভাব নিজে ঘটিয়েছে, ঠিক আছে। পলিনোমিয়াল ফাংশন কারোর রেসপেক্টে তৈরি হয়নি, অন্য কোনো ফাংশনের রেসপেক্টে কিন্তু তৈরি হয়নি। কালকে আমি অনেক কথাবার্তা বলেছি, অনেক ফাংশন নিয়ে কথাবার্তা বলেছি। বাট আজকে আমি যে ফাংশনটা নিয়ে কথাবার্তা বলবো, যার নাম হচ্ছে হাইপারবোলিক ফাংশন, সেই ফাংশনটা এমন একটা ফাংশন যার প্রথম স্পেশালিটি, যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন, কারোর রেসপেক্টে তৈরি হয়নি, নিজেই একটা ফাংশন, ইন্ডিভিজুয়াল ফাংশন। বাট এই হাইপারবোলিক ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেটা অন্য একটা ফাংশনের রেসপেক্টে, অন্য একটা ফাংশনের সাহায্যে তৈরি হয়েছে, ঠিক আছে, ওকে। ভালো করে শুনবে, কি বলার চেষ্টা করছি। এবার এই ফাংশনগুলোর স্পেশালিটি, আমি যখন হাইপারবোলিক ফাংশন গুলো লিখবো না, তোমার দেখে মনে হবে এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। কারণ কেন কেন তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন বলে মনে হবে? তোমার এই কারণে ট্রিগোনোমেট্রিক ফাংশন বলে মনে হবে যে ট্রিগোনোমেট্রি, মানে তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো কিরকম দেখতে ছিল বলো? সাইন থিটা, কস থিটা, তাই তো, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, তাই তো, ঠিক আছে। এইগুলো আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল। তো এই হাইপারবোলিক ফাংশনটা এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের নামগুলোকে চুরি করেছে। এবার চুরি করেছে বলাটা খুব ভুল হয়ে যাবে না, ইন্সপায়ার হয়েছে। মানে হাইপারবোলিক ফাংশনেও 6খানা হাইপারবোলিক ফাংশন আছে। যেভাবে ট্রিগোনোমেট্রিক ফাংশনে 6খানা ইন্ডিভিজুয়াল ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, সেভাবেই হাইপারবোলিক ফাংশনে 6খানা হাইপারবোলিক ফাংশন আছে। এবং তাদের নামগুলো কি, নামগুলো কিন্তু পুরোপুরি ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে সিমিলার। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রথম ফাংশনটা কি? সাইন ফাংশন। সেভাবেই হাইপারবোলিক ফাংশনে প্রথম ফাংশনটা কি? সাইন হাইপারবোলিক ফাংশন, তাই না? সাইন হাইপারবোলিক ফাংশন। আর আমি কি বললাম? নামটা ইন্সপায়ার্ড হয়েছে, নামটা প্রথম কথা চুরি করেছে বা ইন্সপিরেশন নিয়ে কাজটা করেছে, যাতে আমার নতুন কোনো নাম মনে রাখতে না হয়, এই কাজটাই এখানে করেছে, আর কিন্তু কোনো কারণ নেই। তাহলে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনে অনলি সাইন ফাংশন হয়। এখানে হাইপারবোলিক ফাংশনের প্রথম হাইপারবোলিক ফাংশনের নামটা কি? সাইন হাইপারবোলিক ফাংশন। যদিও কিন্তু সাইনটা SIN না, SINE হয়। SINE টাকে সাইন বলে, এটাকে শর্টে SIN সাইন লেখা, ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম যে ম্যাথমেটিশিয়ানস আর লেজি পিপল। তুমি প্রথম হাইপারবোলিক ফাংশনটাকে সাইন হাইপারবোলিক ফাংশন এত বড় কে লিখবে? তার জায়গায় কি করবে ম্যাথমেটিশিয়ান? তার জায়গায় এই পুরো যে লেখাটা আছে তাকে শর্ট ফর্মে কনভার্ট করবে, এমন ভাবে লিখবে যেটা তুমি দেখে বুঝতে পারো যে হ্যাঁ ভাই, এখানে হাইপারবোলিক ফাংশনের কথাবার্তা বলা হয়েছে। তো যেহেতু এর নাম সাইন হাইপারবোলিক ফাংশন, তো এই সাইনের SINE নাই নিয়ে SIN নিয়ে নেবে।
হাইপারবোলিক এত বড় একটা ওয়ার্ডের খালি এইচ নেবে, আর ফাংশনকে আমরা ডিনোট করি কিভাবে গো? জলদি বলো। আচ্ছা, আমি যদি আমার নামে একটা ফাংশন বানাতে যাই, সাপোজ অয়ন, বলতো এই অয়ন নামটা কখন ফাংশনে রূপান্তরিত হবে? কে বলতে পারে? কে বলতে পারে? যদি fx is equal to f(a)x এর সাথে যদি আমি এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে এটা ফাংশন হয়ে গেল। যেভাবে এফ এর পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বলতো এই ফাংশনের নাম কি? ফাংশনের নামটা কিন্তু হচ্ছে এ। এবার নামের পাশে যখন আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটা হয়ে গেল একটা ফাংশন। আমি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি বাবু, নাকি মাথার উপর দিয়ে গেল? তাহলে এই মুহূর্তে সাইন হাইপারবোলিক এটা কিন্তু জাস্ট এই ফাংশনটার নাম, তাই তো? এবার এইটা কখন ফাংশনে রূপান্তরিত হবে? যখন আমি এর পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো। প্রত্যেকে বুঝতে পারলে বাবু আমি কি বলার চেষ্টা করছি? এবার এই ফাংশনটা কাজে আমি ভ্যারিয়েবল নিয়ে কথাবার্তা বলেছি, এই ফাংশনটা যেই ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট সেই ভ্যারিয়েবলটা তুমি এখানে বসিয়ে দাও। সেটা এক্স হতে পারে, সেটা ওয়াই হতে পারে, সেটা জেড হতে পারে। বলবে এই ভ্যারিয়েবলটা কি ধরনের ভ্যারিয়েবল? ফার্স্ট বলবে এই ভ্যারিয়েবলটা কি ধরনের ভ্যারিয়েবল, জলদি রেসপন্স করো। ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। এইটা কি? এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং সাইন হাইপারবোলিক এক্সটা কার উপর ডিপেন্ডেন্ট? এক্স এর উপর ডিপেন্ডেন্ট। বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম? তাহলে প্রথম যে ফাংশনটা যার নাম হচ্ছে সাইন হাইপারবোলিক ফাংশন, সেই ফাংশনটার নোটেশনটা কিরকম সেটা কি তোমরা বুঝতে পারলে? সেই ফাংশনটা কিরকম দেখতে, ঠিক আছে। এবার ফাংশনের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে নোটেশন মানে লুকস, একটা হচ্ছে তার ভ্যালু, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের দুটো জিনিস থাকে, ওকে। প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারের একটা কথাবার্তা আছে না? তাহলে যে কোনো মানুষের দুটো জিনিস থাকে, কি? দর্শন এবং তার গুণ। সেভাবেই ফাংশনের দুটো জিনিস থাকে, দর্শন এবং তার ভ্যালু মানে তার গুণ। তাহলে এরপরে সাইন হাইপারবোলিককে কিরকম দেখতে, কিভাবে ডিনোট করা হয়, সেটা তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমি পাশে লিখবো যে ভ্যালুটা কি। আমি কি বলেছি? যে সাইন হাইপারবোলিক বা এই হাইপারবোলিক গুলো যেগুলো আছে, এগুলো এমন ধরনের ফাংশন যেটা অন্য একটা ফাংশনের ওপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, ঠিক আছে। এর তৈরি হওয়ার পেছনে হিস্ট্রি আছে, যেটা পরের কথা। ফাউন্ডেশন কোর্সে আমরা ওইসব কথাবার্তা বলবো না। যখন ম্যাথামেটিক্স মেজর পড়া শুরু করবো, তখন আমরা ছোট ছোট কথাবার্তাগুলো বলবো। এটা কে বানিয়েছে, কি কারণে বানিয়েছে, কিভাবে বানিয়েছে। যদিও কে বানিয়েছে, কেন বানিয়েছে, কিভাবে বানিয়েছে বলাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে, বিকজ সবকিছুই আলটিমেটলি আমাদের লিবরিজেরই সৃষ্টি। বাট এর পেছনে আইডিয়াটা কিন্তু খুব গভীর আইডিয়া, ঠিক আছে। আমি বলবো কি বলার চেষ্টা করছি, ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস এটা। তো সাইন হাইপারবোলিক দর্শন তো পেয়ে গেলাম, এবার গুণ মানে তোমার ভ্যালু চেয়েছে। এবং হাইপারবোলিক ফাংশনটা, সেটা সাইন হোক, কস হাইপারবোলিক হোক, ট্যান হাইপারবোলিক হোক, সেক হোক, কোসেক হোক, কট হোক, এটা কার উপর ডিপেন্ডেন্ট? অন্য একটা ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। সেই ফাংশনটা হচ্ছে কি? এক্সপোনেনশিয়াল ফাংশন। তোমরা প্রত্যেকে এক্সপোনেনশিয়াল ফাংশন চেনো, হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। প্রত্যেকে তোমরা এক্সপোনেনশিয়াল ফাংশন চেনো? এক্সপোনেনশিয়াল ফাংশন দু ধরনের হয়, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স টাই এক্সপোনেনশিয়াল ফাংশন, নাকি অন্য একটা ফাংশনকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে পারবো? শুধুমাত্র এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে কি আমরা ই টু দি পাওয়ার এক্সই বুঝি, নাকি ই টু দি পাওয়ার এক্স ছাড়াও এক্সপোনেনশিয়াল ফাংশন আছে? ফার্স্ট বলবে e to the হ্যাঁ power স্যার ছাড়াও হতে পারে তো, যেটা ই টু দি পাওয়ার যার এক্স পাওয়ার ভেরিয়েবল ভেরিয়েবল তাকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে। কালকে আমি বলছিলাম যার ভেরিয়েবল তাকে এক্সপোনেনশিয়াল ফাংশন কি বলা হয়। তাহলে এই মুহূর্তে ই টু দি পাওয়ার এক্সটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এ টু দি পাওয়ার এক্সটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এই হাইপারবোলিক ফাংশন গুলো কোন এক্সপোনেনশিয়াল ফাংশন রেসপেক্টে তৈরি হয়? এই ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশনের রেসপেক্টে তৈরি হয়। তো সাইন হাইপারবোলিক এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম? লিবনিজ যখন প্রথম হাইপারবোলিক ফাংশন তৈরি করার কথা ভাবে, তখন ওনা এই ই টু দি পাওয়ার এক্স ফাংশনটাকে নিয়ে নাড়াচাড়া করছিল। ভালো করে বোঝার চেষ্টা করবে কি বলার চেষ্টা করছি। ওই ই টু দি পাওয়ার এক্স নামক ফাংশন নিয়ে নাড়াচাড়া করছিল, ঠিক আছে, ওকে। তারপর এই ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই দু ধরনের ফাংশনকে একত্রিত করে এই ফাংশনটাকে তৈরি করেছে। এবার তোমরা বলবে সবই বুঝলাম, তো আমরা ক্লাস 11-12 শিখেছি, যখন কেউ ওয়াই কোস টু এক্স স্কোয়ার বলে, ওয়াই কোস টু ই টু দি পাওয়ার এক্স বলে, ওয়াই কোস টু সাইন এক্স বলে, ওয়াই কোস টু লগ এক্স বলে, এই প্রত্যেকটা ফাংশনের একটা করে পিকচার আছে না বাবু? এই প্রত্যেকটা ফাংশনের একটা করে পিকচার আছে তো বাবু? ফার্স্ট বলবে যতগুলো হ্যাঁ, ফাংশন আমি এখানে লিখলাম, সেই প্রত্যেকটা ফাংশনের একটা করে পিকচার আছে তো? তাহলে তোমার মনে হয় না যে এখানে যে সাইন হাইপারবোলিক ফাংশন বা যে হাইপারবোলিক ফাংশন, এরও একটা পিকচার থাকা উচিত?
এই যে সাইন হাইপারবোলিক এক্সটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু হয়েছে, তোমার মনে হয় না যে এর একটা পিকচার থাকা উচিত নাকি? ঠিক আছে, বোঝা গেল হ্যাঁ কিনা জলদি বলবে। এবার তোমরা একটু বলো তো বাবু, যে ই টু দি পাওয়ার এক্স এর পিকচারটা কিরকম বলো, ই টু দি পাওয়ার এক্স কার্ভের পিকচারটা কিরকম হয় বলো, সব লিখিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। যদি এটা আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি, বলো ই টু দি পাওয়ার ওয়াই কোস টু ই টু দি পাওয়ার এক্স এর ছবিটা কিরকম? তোমার যদি কেউ বলে যে ওয়াই কোস টু এক্স স্কোয়ার, এর ছবি বলো তো কি হবে বাবু, জলদি বলো। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার তো প্যারাবোলা, এবং এটা এমন প্যারাবোলা যেটা 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে। এবার তোমরা বলবে যে 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে কি করে বুঝলে? হ্যাঁ, পিকচার মানে গ্রাফ। তো 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে কি করে বুঝলে? আনলাম কার্ভ 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে, এই কারণেই বুঝলাম। আমি যদি ওয়াই এর জায়গায় 0 বসাই এবং যদি এক্স এর জায়গায় 0 বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হচ্ছে। পয়েন্ট কার্ভের উপরে আছে বুঝবো কিভাবে? সেই পয়েন্টে যদি কার্ভের ইকুয়েশনকে স্যাটিসফাই করে যায়। স্যাটিসফাই করে মানে কি? এখানে এই পয়েন্টে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। আমি যদি এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই, ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই, এবং যদি কার্ভের কন্ডিশনটা ট্রু হয়ে যায়, যেমন আমি এখানে যদি ওয়াই এর ভ্যালু 0 বসাই, তাহলে বাঁ দিকটা 0, ডান দিকে এক্স এর ভ্যালু 0 বসালে ডান দিকটা 0, তাহলে বাঁ দিকেও 0 ডান দিকেও 0 মানে ইকুয়াল। তার মানে 0 0 পয়েন্টটা কার্ভের উপরে আছে। ঠিক আছে, তাহলে এই প্যারাবোলার পিকচারটা কিরকম এটা হয়। সেরকম ভাবে কেউ বলতে পারবে যে ওয়াই কোস টু ই টু দি পাওয়ার এক্স এর পিকচার কিরকম হয় বলো? কে বলতে পারবে এটা? কি বাবু বল জলদি। একটা হরাইজন্টাল অ্যাসিম্পটট থাকবে, মানে টাচ করবে। কোনটা হরিজন্টাল সিম্পল হবে? সেম হবে তো স্যার, কি বললে বাবা, একটু জলদি বলবে। সেম হবে তো। পয়েন্ট দিয়ে শুরু হবে না, কিন্তু এরকম হবে। এটা কি নাকি জলদি বলো? হ্যাঁ এটাই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা তাই তো, এটা তো। হুম। আর ও একটা কথা বলেছে, সেটা করে খারাপ বলেনি। ও বলছে এটা হরাইজন্টাল অ্যাসিম্পটট থাকবে। বলো তো কোনটা অ্যাসিম্পটট হবে? যদি তোমাদের কিন্তু অ্যাসিম্পটট বলা এই মুহূর্তে উচিত না, বারবার করে বলছি, এই মুহূর্তে তোমাদের অ্যাসিম্পটট নিয়ে কোনো কথা বলা উচিত না, বিকজ অনেকে এখানে অ্যাসিম্পটট পড়েনি। তো অ্যাকচুয়ালি এই কার্ভটা ই টু দি পাওয়ার এক্সটা ডান দিকে এরকম দেখতে, বাঁ দিকে অ্যাকচুয়ালি এরকম দেখতে, তাই না? হ্যাঁ স্যার, তুমি কি এটা বলছো? হ্যাঁ স্যার, এটাই বলছি। মানে অনেকে শুধুমাত্র ডান দিকটা আঁকে, বাট এর বাঁ দিকেও একটা জায়গা আছে। ঠিক আছে, ওকে। যত এদিকে বলতো, যত এদিকে যাবো তত এক্স এর মানটা বাড়বে না কমবে? যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাবো তত বলতো এক্স এর মানটা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। আর যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে যাবো তত এক্স এর মানটা কমবে না? এখানে -1, এখানে -2 করে 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 কমবে না? আচ্ছা বলতো শেষে গিয়ে কি হবে? শেষে গিয়ে −∞ হবে না? তাই তো? একদম বাঁ দিক ঘেসে ঘেসে যদি আমি শেষে চলে যাই, তাহলে এক্স এর মানটা -∞ হয়ে যাবে না? তাই তো নাকি? জলদি বল। এবং দেখো যখন এখানে তুমি এক্স এর জায়গায় -∞ বসাবে, তাহলে এক্স এর জায়গায় -∞ বসালে ই টু দি পাওয়ার -∞। বলো তো বাবু, ই টু দি পাওয়ার -∞ মানে কি হয়? কিছু যদি না জানো লজ্জা পেও না, চিন্তা করো না, বলো ই টু দি পাওয়ার -∞ মানে কি হয়, কে বলতে পারবে? জিরোর খুব কাছে। 0 হয়ে যায়। ই টু দি পাওয়ার -∞ মানে পুরোপুরি সেটা 0 হয়ে যায়। মানে এক্স এর মান যত ছোট হচ্ছে, ওয়াই এর মানটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে বলো? 0-র দিকে যাচ্ছে। এবার একটা পয়েন্টে এক্স কোনটা ওয়াই কোনটা বাবা? এইটুকুনি হচ্ছে তোমার এক্স, হাইটটা হচ্ছে তোমার ওয়াই। কোন একটা পয়েন্টে এক্স কোনটা ওয়াই কোনটা? অরিজিন থেকে ডিস্টেন্সটা হচ্ছে তোমার এক্স, আর হাইটটা হচ্ছে তোমার ওয়াই। তাহলে যত এক্স এর মানটা কমছে, মানে এক্স এর মানটা যদি -∞ দিকে চলে যায়, যত এক্স এর মানটা কমবে তত ওয়াই এর মানটাও ক্রমশ কমছে। ওই জন্য তুমি ছবিটা ভালো করে দেখো, এখানে যত এক্স এর মানটা আস্তে আস্তে বাঁ দিকে যাচ্ছে মানে কমছে, হাইটটাও তত আস্তে আস্তে কমছে। যাক বাদ, এগুলো নিয়ে পরে কথা বলবো। তো ই টু দি পাওয়ার এক্সটাকে অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখি যে এই যে সাইন হাইপারবোলিক এক্সটা আছে, এটা দিয়ে তৈরি হওয়া, এটা যে ভ্যালুটা দিচ্ছে, এটা তো ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার -x দিয়ে তৈরি হয়েছে। আমি তোমাদের দেখাবো যে এই মুহূর্তে এই কার্ভের পিকচারটা কিরকম হয়। তার আগে ফর্মুলা গুলো বলে দিই, জানো তো? তার আগে ফর্মুলা গুলো বলে দিই। এই যে আমি হাইপারবোলিক ফাংশন লিখেছি, আগে তুমি ফর্মুলা গুলো লিখে নাও, দেন আমি তোমায় ছবি দেখিয়ে দেবো, চিন্তা করো না। 1 নম্বর, SINHX, এটা ভ্যালু কি? e⁻x - e⁻ x/2। আর এটাকে বলা হয়
সাইন হাইপারবোলিক ফাংশন, এটাকে উচ্চারণ করা হয় সাইন হাইপারবোলিক ফাংশন বা সাইন হাইপারবোলিক এক্স হিসাবে। ঠিক আছে, 2 নম্বর কস হাইপারবোলিক এক্স। নামগুলো বলো, কি বলছো? सर बोल रहे हैं कि सर ये साइन SIN होगा कि SIN ही होगा? SIN होगा। इस साइन का जो फुल फॉर्म है वो SIN ही होता है, बट हम जब ट्रिगोनोमेट्रिक फंक्शन लेके काम करते हैं तो ये लास्ट वाला ई लेते हैं क्या? नहीं नहीं। हाँ, तो वहां पर भी सेम का चीज होगा। ठीक है, ओके। cos हाइपरबोलिक x মানে কি e⁻x প্লাস e⁻−x/2, তাই না? ঠিক আছে, ওকে। এবার 3 নম্বর tan হাইপারবোলিক x। এবার তোমরা বলবে যে tan, যদি আমাকে এখানে tan x বলতো, tan x মানে কি sin x by cos x, তাহলে এখানে tan হাইপারবোলিক x টা কি হবে? ওটাও কি ট্রিগোনোমেট্রিক এর মতন sin হাইপারবোলিক বাই cos হাইপারবোলিক হবে নাকি অন্য কিছু হবে? যদি এখানে tan x থাকতো, tan মানে sin by cos সবাই জানে, বাট tan হাইপারবোলিক নতুন ধরনের একটা ফাংশন, ওটা মানে কি sin হাইপারবোলিক বাই cos হাইপারবোলিক কি হবে? এক্স্যাক্টলি, দ্য অ্যান্সার ইজ কারেক্ট। tan হাইপারবোলিক x মানে হচ্ছে sin হাইপারবোলিক x বাই cos হাইপারবোলিক x, মানে তার অ্যান্সারটা কি হবে? sin হাইপারবোলিক x তুমি বসিয়ে দাও, ওপর নিচে বাই 2টা কেটে গেল, ফার্স্ট রেসপন্স করবে, ওপর নিচে বাই 2টা কেটে গেল, তাহলে সাইন হাইপারবোলিক পেয়ে গেলে, কস হাইপারবোলিক পেয়ে গেলে, ট্যান হাইপারবোলিক পেয়ে গেলে। উত্থান, তোমার কোন কলেজ বাবু? উত্থান কোন কলেজ? আমার আশুতোষ কলেজ। আচ্ছা, আশুতোষ কলেজ তোমার, ঠিক আছে। আশুতোষ কলেজে যাবে। আশুতোষ কলেজের টপার এই বছর ঋতুপ্রিয়া, চেনো? ঋতুপ্রিয়াকে চেনো না বোধহয়, ঋতুপ্রিয়ার দিকে চেনো না তুমি? না না, কলেজে যখন যাবে জানতে পারবে। এই বছরের টপার তোমাদের সেকেন্ড সেমিস্টারে 8.65 SGPA পেয়েছে, সেখানে পড়ে। ঠিক আছে, সবার আগে গিয়ে সেকেন্ড সেমিস্টারে দাদা দিদির সাথে আলাপ করে নেবে। ঠিক আছে, আমি প্রত্যেককে বলছি এটা, যখনই তোমরা কলেজে উঠবে, কলেজে যখন যাবে, সেই কলেজে গিয়ে তোমরা নিজের সিনিয়রদের সাথে সবার আগে গিয়ে আলাপ করে নেবে। কোনো সিনিয়র র্যাগিং করবে না, সেটার গ্যারান্টি আমি নিচ্ছি। ঠিক আছে, ওকে। আমি বলে দেবো সিনিয়রকে, যেহেতু আমার সবাই এখানে পড়ে, তো আমি বললে কিচ্ছু করবে না। ঠিক আছে, ওকে। তো র্যাগিং ট্যাগিং এখানে হয় না, র্যাগিং ট্যাগিং কেউ করবে না। আর যদি ইন্ট্রোডাকশন কিছু নেয়, ভালোভাবে ইন্ট্রোডাকশনটা দেবে, যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ঠিক আছে, তোমরা কোথা থেকে এসছো, কেন এসছো, একটা সুন্দর মধুর সম্পর্ক তোমরা সিনিয়রের সাথে অবশ্যই তৈরি করবে। ঠিক আছে, তাহলে দেখবে অনেক হেল্প হবে। হেল্প তো আমি করবো, বাট তোমাদের সিনিয়ররা গাইড করতে পারবে। ঠিক আছে, অনেক সময় যখন টিচাররা কন্টিনিউয়াসলি বলে যায় যে পড়ো বাবা, পড়ো 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 পড়ো, কথাগুলো কানে যায় না। ঠিক আছে, বাট যখন দেখবে যে সিনিয়ররা বলছে হ্যাঁ অয়ন স্যারের কথাটা শোন, আমাদের কিন্তু এই প্রবলেম গুলো হয়েছিল, স্যারের কথা না শুনে, তখন দেখবে ফটাকছে তোমার কানের মধ্যে বেজে উঠবে যে না, ঠিকই তার মানে বলছে। ঠিক আছে, তোমরা যখন ম্যাথামেটিক্স আনা শুরু করো নি এখানে, যখন তোমরা ম্যাথামেটিক্স এখানে শুরু করবে, দেখবে প্রত্যেক সপ্তাহে 2 সপ্তাহ অন্তর অন্তর আমাদের ম্যানেজমেন্টের টিম থেকে তোমাদের কাছে ফোন যাচ্ছে যে ক্লাস বুঝতে পারছো কিনা। যদি লাইভ ক্লাস না করো, বারবার করে বলছি ক্লাসগুলো করো, এগুলো আমাদের ম্যানেজমেন্ট থেকেই তোমাদের বলবে, কন্টিনিউয়াসলি ফোন করে করে বলবে। 2 সপ্তাহ অন্তর ফোন তোমার যাবেই যাবে। তারপর যদি দেখা যায় যে তোমরা তাও ক্লাস করছো না, হয় তোমাদেরকে বের করে দেওয়া হবে, অথবা তোমাদের গার্জিয়ানের কাছে ফোন যাবে। গার্জিয়ানের কাছে ফোন যাওয়ার পরে যদি দেখা হয় যে না, গার্জিয়ানও একই কথাবার্তা বলছে, গার্জিয়ানও ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছে না, তাহলে তোমাদেরকে কোচিং থেকে বের করে দেওয়া হবে। রিসেন্টলি একটা ভালো স্টুডেন্ট, ঠিক আছে, বাট যার রেজাল্টটা খারাপ হয়েছিল, সে আমাদের কথা শুনতো না। সে হচ্ছে স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্ট, সে আমাদের কথা শুনতো না ভালো করে, তাকে আমরা ইমিডিয়েটলি গ্রুপ থেকে বের করে দিয়েছি। রিসেন্টলি হচ্ছে জিনিসটা। তো এরকম না যে তুমি যদি ফিস দাও তাহলে তুমি গ্রুপের মধ্যে থাকবে, ওই অপশন চলে গেছে এখন। ঠিক আছে, ওকে। তুমি ফিস দিচ্ছ, সে কিন্তু ডেইলি মানে মান্থের সবার আগে সে বোধহয় ফিস দিয়ে দিত, বাট তাকে আমরা এই কারণেই বের করে দিচ্ছি, বিকজ তারা আমাদের ডিসিপ্লিনটাকে ফলো করছে না। এখন তোমরা ভাবছো যে গ্রুপে তো 45-46 জন আছে, ক্লাস করছে মাত্র এখানে 27-28 জন, তাহলে কেন স্যার কি তাহলে তাদের কিছু বলবে না? তুমি চিন্তা করো না। এখন যেহেতু ফাউন্ডেশন ক্লাস চলছে, ফাউন্ডেশন ক্লাস করবে কি করবে না তার পার্সোনাল চয়েস। বাট যদি আমি দেখি যে ম্যাথামেটিক্স অনার্সেও একই জিনিস হচ্ছে, তাহলে তোমাদের বলতে হবে না, তারা সঙ্গে সঙ্গে গ্রুপ থেকে বেরিয়ে যাবে। আর এখন অনেকে মানে ভালনারেবল পজিশন আছে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং নেবো নাকি আমি ম্যাথামেটিক্স অনার্স নেবো, নাকি ম্যাথ অনার্স নেবো নাকি অন্য সাবজেক্ট অনার্স নেবো। ঠিক আছে, তো এই জন্য কনফিউজ হচ্ছে যে আমি ক্লাস করবো নাকি আদৌ করবো না।
অনেক গর্বের আছে, তো ওই জন্য তারা ক্লাস হয়তো করছে না, ঠিক আছে। আবার চিন্তা করার বিষয় না, ফাউন্ডেশন কোর্সের ঠিক পর থেকে যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ জিনিসটা সিস্টেমেটিক ওয়েতে আমরা এখানে করি, ঠিক আছে। ওকে, ইয়ার্কি ছ্যাবলা মতো হবেই আমাদের কোচিং এ, সবসময় ইয়ার্কি ঠাট্টা, এটা আনন্দের আমেজ রাখা হয়, বাট তার সাথে যদি পড়াশোনাটা না করা হয় তাহলে আমরা আমাদের রুদ্রমূর্তি দেখাই, ঠিক আছে। ওকে, এবং তারপরে যখন দেখি যে না কেউ শুনছে না, তখন তোমরা যেখানেই যাও বেস্ট অফ লাক বলে আমরা তাদেরকে বিদায় জানিয়ে দিই। তোমরা ভালো থেকো, তোমরা ভালো করে পড়াশোনা করো, বাট এখানে তোমাদের এই মুহূর্তে আর কোনো জায়গা নেই। আমরা এই কাজটা বলে দিই এবং খুব দুঃখের সাথে বলি যে আমরা তাদেরকে হেল্প করতে পারলাম না, ঠিক আছে, বা তারা আমাদের হেল্পটা পেলো না, বা তারা আমাদের ভিশনের সাথে, তারা আমাদের পড়াশোনার স্ট্রাকচারের সাথে, তারা আমাদের ম্যানেজমেন্টের টিমের সাথে ঠিকঠাক ম্যাচ করতে পারলো না, সাপোর্ট করলো না আমাদেরকে। তো আমরা খুব দুঃখের সাথে বের করি, এরকম না যে বের করে দিলাম, "হ্যাঁ, চলে যাও", এরকম ভাবে অ্যাটিটিউড আমরা দেখাই না, বাট আমরা খুব দুঃখের সাথে বের করি যে না তোমরা হয়তো, আমি তোমাদের হেল্প করতে পারি, তোমাকে আমি হেল্প করতে পারছি না, তুমি ফিস দিয়ে যাচ্ছ, তোমাকে আমি হেল্প করতে পারছি না, বিকজ তুমি তো আমার কথা শুনছো না। তো দুঃখের সাথে আমরা বিদায় জানিয়ে তাদেরকে আমরা বেস্ট অফ লাক করে দিই। তো তোমাদের সাথে যদি এটা না হয় কোনোদিন, যদি তোমরা মনে করো যে না তোমরা ম্যাথামেটিক্স অনার্স পড়বে এবং এখানে পড়বে বা যে কোনো জায়গায় পড়তে পারো, আমরা তো ওপেন টু অল, ফ্রি বলে দিই যে তোমরা যে কোনো জায়গায় পড়ো, আলটিমেটলি বেশি মুখ করে বলছি না, তোমরা একটা দুটো সেমিস্টার পরে এখানেই চলে আসবে, এটা আমাকে বলতে হবে না, এটা ভবিতব্য, এটা হবেই, ঠিক আছে। প্রথম সেমিস্টারের রেজাল্ট খারাপ হলো, তোমাকে তো বলেইছিলাম যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট খারাপ হয়েছে, ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছে পড়তে হচ্ছে 190 জন, সেকেন্ড সেমিস্টারে ওটা হয়ে যায় 323 জন। ফার্স্ট সেমিস্টারে যারা যারা ভর্তি হয়নি, যারা অন্য কোনো জায়গায় পড়তো, সমস্ত 120, 22, 30 জন মতো স্টুডেন্ট আমাদের কাছে সেকেন্ড সেমিস্টারে ঢুকেছে। এবার সেকেন্ড সেমিস্টারে ধাক্কা খাবে আরো মোটামুটি 50-60 জন পরের সেমিস্টারে ঢুকবে, থার্ড সেমিস্টারে ঢুকবে, থার্ড সেমিস্টার আবার ধাক্কা খাবে আরো এক্সট্রা দেখবে 50-60 জন ঢুকে যাবে ফোর্থ সেমিস্টারে। তো যাতে প্রথম সেমিস্টার থেকেই তোমাদের কোনো প্রবলেম না থাকে সেই জন্য ফার্স্ট সেমিস্টার থেকে আমরা গাইডটা দেওয়ার চেষ্টা করি। তোমরা দেখবে এখন কলেজে গিয়ে দেখবে প্রচুর লোক প্রচুর জায়গায় পড়ছে, তোমরা দুটো সেমিস্টার যেতে দাও, দেখবে সবাই এখানে পড়ছে, বিকজ প্রথমে বুঝতে পারে না লোকজন, একদম বুঝতে পারে না যে কোন জায়গায় যাওয়া উচিত, কোন জায়গায় যাওয়া উচিত না, কোথায় গেলে আমি বেটার রেজাল্ট পাবো, কোথায় গেলে বেটার রেজাল্ট পাবো না। এখানে তো বেশ সুন্দর 2 দিন 3 দিন করে ক্লাস করিয়ে তো বেশ শেষ করে দিচ্ছে, কিন্তু ওরা বুঝতে পারছে না আমি যে ক্লাসটা, তোমরা সেকেন্ড সেমিস্টারে জানবে না রিলেশন ফাংশন, তোমরা ফার্স্ট সেমিস্টার মানে 11-12 কে কে পড়েছো বলো দেখি, রিলেশন তোমরা 11-12 কে কে পড়েছো, তোমাদের কিন্তু সিলেবাসে ছিল রিলেশন চ্যাপ্টারটা, তো হ্যাঁ তোমরা স্যার ছিল। ছিল রিলেশন, তোমাদের রিলেশন ছিল তো, ওকে, হ্যাঁ স্যার। কি ছিল না, ছিল, ঠিক আছে। এবার সেই রিলেশনটা তোমাদের সেকেন্ড সেমিস্টারেও আছে, তোমরা যে কোনো জায়গায় চলে যাবে, যে কোনো স্যারের কাছে, তারা অবশ্যই ভালোই পড়ায়, প্রত্যেকে ভালো পড়ায়, সবাই খুব ভালো টিচার আমাদের এই চত্বরে, তারা 5টা 6টা খুব বেশি হলে 7টা ক্লাস করিয়েছে, আমি রিলেশন চ্যাপ্টারটা 21খানা ক্লাস করিয়েছি, ঠিক আছে, 14টা বেশি। তাহলে বুঝতে পারলে যে বাদ বাকিদের কেন এরকম ভাবে তারা, ও বাহ, রিলেশন চ্যাপ্টারটা 7টা ক্লাস শেষ হয়ে গেল, ওরে বাপ রে বাপ, বাট সে বুঝতেই পারলো না এই 7টা ক্লাসে যে রিলেশনটা শেষ করে দিল, এটা তো আলটিমেটলি লাভের লাভ কিচ্ছু হলো না, ওর না রিলেশনটা শিখলো না পরীক্ষাও কিছু কমন পাবে ওই জায়গা থেকে। এটাই হয়ে আসছে, এটাই হবে, সব সময় এটা হয়। আমি কি পাগল যে আমি বেকার বেকার 21টা ক্লাস নেবো? তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি রিলেশন 21টা ক্লাস, এক্ষুনি আমার কাছে অ্যাভেলেবেল আছে রিলেশন 21টা ক্লাস, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে 21খানা ক্লাস নেওয়া হয়েছে এখানে। বাট সে তারা বুঝতে চায় না, ঠিক আছে, তারা ভাবে যে না এখানে 3 দিন করে ক্লাস হচ্ছে, বাবা ও বাবা ওখানে 10 দিন ক্লাস হচ্ছে সপ্তাহে, ওরে বাবা যাবো না ওখানে, বাট আমরা কম ক্লাস নিতেও পারবো না, অসম্ভব। তো এই জন্য প্রথম থেকেই স্ট্রাকচারের সাথে তোমরা যুক্ত হওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তোমাদের খালি একটা জিনিসই করতে হবে, পরিশ্রম, এবং খালি তোমাদেরকে না আমার সাথে করতে হবে। এর মাঝে আমি দুটো ক্লাস করিয়ে তোমাদের বললাম যে এই 10টা 20টা অঙ্ক না, হ্যালো। দাঁড়া 1 মিনিট দাঁড়া বাবু, ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো হয়ে আসে, খুব বাজেভাবে হয়ে আসে, এই জন্যই আমরা একটু
বেশি দিন ধরে ক্লাস করাই, যাক বাদ দাও। হ্যাঁ বাবু দাদা দেখছি। আচ্ছা তাহলে আমি হাইপারবোলিক ফাংশন নিয়ে কথাবার্তা বলছিলাম তো, তাহলে সাইন হাইপারবোলিক, কস হাইপারবোলিক, ট্যান হাইপারবোলিক। এবার আমাদের কি আছে বলো? এবার আমাদের আছে হচ্ছে কি সেই ট্রিগোনোমেট্রিকের মতনই তো পুরোপুরি। তাহলে এরপর 4 নম্বর বলো কি বলছো? স্যার বলছিলাম মানে হাইপারবোলার যে মানে হাইপারবোলার সাথে ইএক্স এর অ্যাকচুয়াল কি সম্পর্ক স্যার আছে? ওর যে গ্রাফটা স্যার আছে, ওই গ্রাফ কি? হ্যাঁ স্যার। ছবিটা দেখালেই বুঝতে পারবে। আগে আমি ফর্মুলা গুলো বলছি, তাই না? আমি ছবিটা দেখাবো, ছবি আচ্ছা, দেখালেই ঠিক বুঝতে পারবে কি সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, যেভাবে sec থিটা মানে 1/cos থিটা, সেভাবেই sec হাইপারবোলিক x মানে 1/cos হাইপারবোলিক x। ঠিক আছে ওকে। তাহলে 1/cos হাইপারবোলিক x মানে কি 2 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। ঠিক আছে ওকে। 5 নম্বর কি কোসেক হাইপারবোলিক x, তাই তো? 1 বাই সাইন হাইপারবোলিক x, তাই তো? 2 বাই e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। 6 cot হাইপারবোলিক x। cot মানে কি cos বাই সাইন, এখানেও সেম, হাইপারবোলিকের জন্য সেম, cos হাইপারবোলিক x বাই সাইন হাইপারবোলিক x। ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে কত হচ্ছে এটা বলো? এটা হচ্ছে তোমার e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে হাইপারবোলিকের যত রকমের তোমাদের ফর্মুলা ছিল, সমস্ত ফর্মুলা আমি তোমাদের এখানে বলে দিয়েছি। ঠিক আছে, আরো ফর্মুলা আছে, এগুলো তো খালি আমাদের সাইন হাইপারবোলিক, কস হাইপারবোলিক, ট্যান হাইপারবোলিক, সেক কোসেক কট হল। এবার মনে হয় না তোমাদের এই পিকচার গুলো দেখা উচিত? যখন তোমাদের প্রথম সাইন থিটা শিখিয়েছিল, তখন সঙ্গে সঙ্গে তার পিকচারটা বলে দিয়েছিল, মনে আছে? কারো মনে আছে? সবাই এই পিকচার দেখে দেখে তোমরা কাজ করতে, তাই তো? সাইন থিটার পিকচারটা এরকম ছিল না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবে। এটা আমাদের সাইন থিটার পিকচার ছিল না? কস থিটার পিকচার আমাদের কিরকম ছিল বলো? এই তো একই হবে। ঠিক আছে ওকে। তাহলে আমরা এবার হাইপারবোলিকের পিকচার গুলো দেখার চেষ্টা করব। তো ছবি তো আঁকবো না, ছবি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে, একদম চিন্তা করার দরকার নেই, দেখে নাও একবার ছবিগুলো জাস্ট দেখতে দাঁড়াবে। ওকে, 1 মিনিট। একটু দাঁড়াও। হ্যাঁ দেখ, পিকচারটা আমি দেখে নাও। ঠিক আছে, ভালো করে দেখবে পিকচারটা। আইদিক প্রত্যেকে দেখতে পাচ্ছ তাই না? আইদিক প্রত্যেকে দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ তাই না সবাই? না দেখতে পারলে কিন্তু বলবে। ঠিক আছে, এই যে তোমাদের আরেকটু ব্যাপারটা ইজি করে দিচ্ছি, দেখো এবার। এই যে আমাদের পিকচারটা আছে, এটা এটা হচ্ছে আমাদের সাইন হাইপারবোলিক এক্স এর পিকচার, মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, তাই না? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। ঠিক আছে ওকে। এটা হচ্ছে আমাদের কস হাইপারবোলিক এক্স এর পিকচার, তাই তো? কি হবে এটা? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এটা হচ্ছে আমাদের ট্যান হাইপারবোলিক, এটা হচ্ছে আমাদের কট হাইপারবোলিক, এটা হচ্ছে আমাদের সেক হাইপারবোলিক, এটা হচ্ছে আমাদের কোসেক হাইপারবোলিক। প্রত্যেকের পিকচার গুলো দেখতে পাচ্ছ? যদি সত্যি কথা বলতে পিকচার গুলো তোমাদের কোনো কাজে লাগবে না, পিকচার গুলো তোমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে ওকে। বাট তবু আমি ব্যাপারটা দেখিয়ে দিলাম। ব্যাপারটা প্রত্যেকে বুঝতে পারলে বাবু? জলদি বলবে। ব্যাপারটা প্রত্যেকে বুঝতে পারলে? ঠিক আছে ওকে। স্যার এবারে এখানে ই পাওয়ার মাইনাস এক্সটা কেন এলো? আচ্ছা বলছি। দেখো, ই টু দি পাওয়ার মাইনাসটা কেন এলো তার কোনো মানে নেই। ঠিক আছে ওকে। যেভাবে সাইন মানে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা কেন এলো? আমি কি বললাম? লিবনিটজ যখন এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে কাজ করছিল, তখন ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুলোকে একত্রিত করে নতুন নতুন ফাংশন বানানোর চেষ্টা করছিল যোগ আর বিয়োগের সাহায্যে। সেখান থেকেই হাইপারবোলিক ফাংশনের উদ্ভব হয়েছে। ব্যাপারটা বোঝা গেল পুরো কি বলার চেষ্টা করছি? তাহলে ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিয়ে কাজ করছিল, এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে যখন কাজ করছিল, তখনই
দুটো কার্ভকে বা দুটো ফাংশনকে একসাথে মিলিয়ে নতুন কোনো ফাংশন তৈরি করতে যখন যাচ্ছিল তখনই এই টাইপের ফাংশন গুলোর উদ্ভব দেখা গেছে। তার আগে এগুলো দেখা যায়নি বা তার আগে এগুলো তৈরি হয়। এবার তোমার মধ্যে কে বলতে পারবে ই টু দি পাওয়ার এক্স এর পিকচার আমি তোমাদের বলে দিয়েছি। কে বলতো যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর পিকচারটা কিরকম হবে? জলদি বলো। কে ওটা বলো যে ই টু দি নিচের দিকে পাওয়ার হবে। এক্স এর পিকচার কিরকম হবে? জলদি বলবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর পিকচার না? এটা ছিল i2। বলো, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাই তো? বলো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর পিকচারটা কোন দিকে হবে ফার্স্ট? মিরর ইমেজ হবে। মিরর ইমেজ? ঠিকঠাক বলবে কিন্তু, পাক্কা মিরর সেটা ইমেজ? কিসের দিকে? মানে পাক্কা হবে না, মানে just কেমন করে বোঝাবো? এক্স্যাক্টলি, তাই তো নাকি? এটা আমাদের y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স নাকি? এটা জলদি বলবে। এটা আমাদের y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স না? ঠিক আছে, ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, ওকে। এবার ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এই যে আমাদের cos হাইপারবোলিক এক্সটা আছে না, এই যে আমাদের cos হাইপারবোলিক এক্সটা আছে, ওটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 না? মানে তোমার মনে হচ্ছে না যে cos হাইপারবোলিক এক্সটা এই ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে জুড়ে তৈরি হয়েছে? ফার্স্ট বলবে। বলছি বাবা সবুজ, ঠিক আছে? তোমার মনে হচ্ছে না যে cos হাইপারবোলিক এক্সটাকে দেখে যে ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে জুড়ে তৈরি হয়েছে, তাই তো? আমি কিছুই বললাম না, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স। দুটোকে জুড়ে দিলে যেই পিকচারটা আসবে ওটাই আমাদের cos হাইপারবোলিক এক্স এর পিকচার না? ওটাই আমাদের cos হাইপারবোলিক এক্স এর পিকচার না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো প্রত্যেকে। cos হাইপারবোলিক এক্স এর মধ্যে এই যে পোর্শনটুকু আছে, এই যে পোর্শনটা আছে, এটাকে বলা হয় y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এই যে পোর্শনটা যেটা বলা হয় y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে মনে হচ্ছে না যে দুটোকে জুড়েই আমাদের এই cos হাইপারবোলিক এক্স এর পিকচারটা তৈরি হয়েছে? দেখো ভালো করে দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। প্রত্যেকে বুঝতে পারলে এটা? তাহলে হাইপারবোলিক ফাংশন গুলো কিভাবে তৈরি হয়েছে সেটা কি মাথার মধ্যে ঢুকলো? এছাড়াও আমাদের যে কার্ভ গুলো আছে ওটা পিকচার তৈরি হওয়ার কারণ আছে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ওটা আমি তোমাদের একটা বুঝিয়ে দিলাম। এইগুলো পিকচার, এগুলো কেন এরকম দেখতে তার পিছনে প্রচুর কারণ আছে, আমি তোমাকে একটা বুঝিয়ে দিলাম, সব থেকে ইজিটা তোমাদের বুঝিয়ে দিই। বাদবাকিগুলোর পেছনে যথেষ্ট কারণ আছে, সেটা কমপ্লিকেটেড, তোমাদের ইনক্রিজিং ফাংশন জানতে হবে, ডিক্রিজিং ফাংশন জানতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে, ওই জন্য আমি ওইদিকে আর গেলাম না। দিস ইজ তাহলে ফাউন্ডেশন। স্যার বলো। আপনি যে cos hx এর ব্যাপারটা বললেন, তাহলে sin hx এ ওইখানে যে মিডিলে মাইনাস আছে, তার জন্য ওটা উল্টো দিকে হয়েছে? না না না, অবশ্যই তার জন্য উল্টো দিকে হয়েছে, বাট এখানে তুমি ভালো করে বোঝো, এখানে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার আছে এক্স আছে প্লাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। এবার ই টু দি পাওয়ার, ভালো করে শোনো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি এটা হয় না, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কি হবে গো? এটা হবে না? ফার্স্ট বলো। আমি আর বেশি গভীরে যাচ্ছি না, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গভীরে আমি যাচ্ছি না। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি ই টু দি পাওয়ার, এটা যদি তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি হবে? উল্টো হবে না? ওটা নিচের হ্যাঁ দিকে স্যার। নেমে উল্টো হয়। তো ওই হ্যাঁ জন্য সাইন হাইপারবোলিক যে এক্সটা আছে ওটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। মানে সাইন হাইপারবোলিক এক্সটা এই ফাংশনটা এবং এই ফাংশনটাকে জুড়ে তৈরি হয়েছে, ই টু দি পাওয়ার এক্স এবং মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যাকে দেখতে এরকম সেটাকে জুড়ে তৈরি হয়েছে। তাহলে স্যার ওটা 0 দিয়ে পাস করলো কেন? এবার খুব ভালো কথা বলছে, তাহলে জিরো দিয়ে পাস কেন করলো? ওটা তো এখান দিয়ে পাস করতে পারতো, ওটা তো এখান দিয়েই পাস করতে পারতো, জিরো দিয়ে কেন পাস করলো? জিরো দিয়ে এই কারণে পাস করেছে বিকজ ব্যাপারটা অতটা ইজি না। জিরো দিয়ে পাস করেছে তো, মানে এটা 0 পয়েন্ট দিয়ে পাস করেছে তো, তাহলে একটা পয়েন্ট দিয়ে একটা কার্ভ কখন পাস করে? যখন সেই পয়েন্টটা কার্ভের ইকুয়েশনকে স্যাটিসফাই করে তখনই একমাত্র পাস করে তো, নাকি অন্য কোনো কারণ? জলদি বলো। যখন কোনো, আমি যদি বলি যে একটা কার্ভ 0 পয়েন্ট দিয়ে পাস করছে, কেন বলি, কিভাবে বলি? এই কারণেই বলি, যদি ওই পয়েন্টটা কার্ভের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাহলেই পাস করবে। মানে কার্ভের, এটা মানে কি এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0। তো আমি কার্ভের ইকুয়েশনে যদি এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে যদি ওয়াই এর জায়গায় 0 চলে আসে, মানেই 0 পয়েন্টটা কার্ভের উপরে আছে। এবার তুমি নিজে ফর্মুলাটা দেখে বলো, জলদি বলার চেষ্টা করো ফর্মুলাটা দেখে। আমাদের যে সাইন হাইপারবোলিক এর ফর্মুলা আছে, তুমি যদি এই ফর্মুলাতে
এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, বলো ওয়াই এর মানটা কত, মানে সাইন হাইপারবোলিক 0 এর মানটা কত বলো জলদি। ফার্স্ট এক্স এর জায়গায় 0 বসিয়ে দিলে e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1/2 মানে 0 না। তাহলে যখন এক্স এর মানটা 0 হচ্ছে তখন ওয়াই এর মানটা 0 হয়ে গেছে। তাহলে এই যে আমাদের y ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক এক্স যে পিকচারটা আছে ওটা 0 পয়েন্টে পাস করবে না, বোঝা গেল? হ্যাঁ স্যার, ওটাই স্যার cos hx এর ক্ষেত্রে ওটা 1 হচ্ছে বলে হবে না। ওই জন্য কেন 0 হবে না? 0 দিয়ে পাস করছে না। কেন cos h থেকে বানাবে না? বিকজ y ইকুয়ালস টু cos hx টা এটা 0 পয়েন্ট দিয়ে পাস করে না। কেন পাস করে না? যদি 0 পয়েন্ট দিয়ে পাস করতো এই কার্ভটা, তাহলে এখানে x এর জায়গায় 0 বসালে y 0 হতো। বাট তুমি এখানে বসিয়ে দাও, তুমি এখানে x এর জায়গায় 0 বসাও, তুমি cos হাইপারবোলিক x এর জায়গায় 0 বসাও, y এর মানটা 1 আসছে। তাহলে এটা কোনোদিন 0 পয়েন্ট দিয়ে পাস করছে না। তাই জন্য পিকচারটা ভালো করে ফলো করে দেখার চেষ্টা করো যে এটা কিন্তু কার্ভটা কিন্তু অরিজিন দিয়ে পাস করে নি। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? আমি কি প্রত্যেককে বোঝাতে পারছি? বেশি ডেপথে আমি যাইনি, কিন্তু আমি একটু ওপর দিয়েই বোঝাচ্ছি। বাট তোমাদের এই পার্টিকুলার টপিক গুলো ভালো লাগছে তো, বিকজ এই কার্ভ গুলো কিন্তু তোমাদের লাগবে। কার্ভ হাইপারবোলিক কার্ভ না চিনলে তোমাদের ম্যাথ অনার্সে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট বাবু। সেটা ম্যাথ মেজর বলো, মাইনর বলো, বা যে কোনো তুমি অনার্সে বলো। তোমাদের এটা পড়তে ভালো লাগছে তো? জাস্ট আমি এটুকুনি বলবে। ফাউন্ডেশন কোর্সের সাহায্যে দেখো, এগুলো যদি আমি তোমাদের ম্যাথ অনার্সে বলতাম খুব বাজে দেখাতো জিনিসটা। এদিকে কলেজে টপিক এগিয়ে যাচ্ছে আর এদিকে আমি এখানে হাইপারবোলিকই পড়িয়ে যাচ্ছি। তো এটা আমি ফাঁকা সময়ে তোমাদেরকে বলে দিলাম। ফাউন্ডেশন কোর্স এগুলো সমস্ত কিছু 11-12 জিনিস, প্রত্যেকটা জিনিস এখানে 11-12 জিনিস, বাইরের কোনো জিনিস নেই এখানে। তোমরা বলো এটা কি 11-12 ছিল? হ্যাঁ, হাইপারবোলিক ফাংশন 11-12 ছিল। তোমরা পড়োনি অনেকে, সেটা আলাদা ব্যাপার। বাট হাইপারবোলিক ফাংশন 11-12 কি বললাম জলদি বলো ছিল। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পারছো? ভালো লাগছে ব্যাপারগুলো পুরোপুরি আন্ডারস্টুড? গ্রাফগুলো বানিয়ে নেবো, হ্যাঁ বাবা, কি বলছো? গ্রাফগুলো বানিয়ে নেবো, গ্রাফগুলো কি বললে? কি আমি বানিয়ে পাঠিয়ে নেবো। দেবো, আমি পাঠিয়ে দেবো তোমাদের গ্রাফগুলো। আমি এই গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো গ্রাফগুলো, ঠিক আছে? চিন্তা করার দরকার নেই। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এবার আমরা হাইপারবোলিক ফাংশনের সম্বন্ধে জানতে এসেছি, ভালো কথা। তাহলে কিভাবে দেখলে যে দুটো কার্ভ জুড়ে তৈরি হলো? আমরা হাইপারবোলিক ফাংশনের রেসপেক্টে জানতে এসেছি, খুব ভালো কথা। বাট আমরা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ পড়ছি যেহেতু, তো আমাদের হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ সম্বন্ধে জানতে হবে। তার আগে ভালো করে শুনবে, আমরা হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভের সম্বন্ধে জানার আগে একটু আমরা হাইপারবোলিক ফাংশনের রিসার্চ করে নিই। মানে যেহেতু পুরোপুরি হাইপারবোলিক ফাংশনটাকে ট্রিগোনোমেট্রিক ফাংশনের মতনই লুপটা, দ্যাটস ওয়াই আমার মনে হয় যে কিছু ফর্মুলাজ আমার জেনে নেওয়া উচিত। যেরকম আমরা প্রত্যেকে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সাইন স্কোয়ার মানে কি? সাইন থিটার হোল স্কোয়ার। দেখো, সাইন থিটার হোল স্কোয়ারকে সাইন স্কোয়ার থিটা বলে। মানে এই যে 2টা আছে ওটা n এর মাথায় বসে। বাট তোমায় যদি কেউ দিয়ে দেয় সাইন হাইপারবোলিক এক্স, ঠিক আছে, তোমাকে যদি এটা স্কোয়ার করতে বলে, তাহলে এই 2টা কিন্তু n এর মাথায় বসে না, এই 2টা h এর মাথায় বসে। মানে সাইন হাইপারবোলিক স্কোয়ার, এটা কি উচ্চারণ করা হয় সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স বলে। তো সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স এর হোল স্কোয়ার। সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স মানে সাইন হাইপারবোলিক এক্স এর হোল স্কোয়ার। মাথায় ঢুকলো পুরোপুরি জিনিসটা? তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে কি হয়? n এর মাথায় 2টা বসে, বাট হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে h এর মাথায় 2টা বসে। মাথায় ঢুকলো পুরোপুরি চেষ্টা বাবু? জলদি বলার চেষ্টা করবো, এটা বোঝা গেছে? তাহলে এবার দেখি যে সাইন থিটা কস থিটার মতন সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক কি কোনো কন্ডিশন স্যাটিসফাই করে? হ্যাঁ করে। কস হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্সটা 1 হয়। আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনে cos স্কয়ার থিটা প্লাস বা cos স্কয়ার এক্স প্লাস sin স্কয়ার এক্সটা 1 হয়। কি বললাম? cos স্কয়ার এক্স প্লাস sin স্কয়ার এক্সটা 1 হয়ে যায়। বাট হাইপারবোলিক ফাংশনে cos হাইপারবোলিক স্কয়ার এক্স মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার এক্সটা 1 হয়। এটা কি তোমরা প্রমাণ করে দেখাবো নাকি তোমরা নিজেরা করতে পারবে? কিছুই করতে হবে না বাবু। না স্যার, পারবো। এই তো পারবে তো।
তোমরা এখানে বোথ সাইড হোল স্কয়ার করে দাও। cos হাইপারবোলিক স্কয়ার x মানে কি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এর হোল স্কয়ার, আর sin হাইপারবোলিক স্কয়ার x মানে কি e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 তার হোল স্কয়ার। বোঝা গেল পুরোপুরি কেসটা? হ্যাঁ কি না জলদি রেসপন্স করবে। পুরোপুরি কেসটা বোঝা গেছে? each and everybody understood? each and everybody understood? ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার তোমাদের কাজটা হচ্ছে যে হাইপারবোলিক গুলো দিয়ে আর যত যত ফর্মুলা তৈরি হয় দেখি তোমার আমাকে এইগুলো বানিয়ে বলতে পারো কিনা। মানে আমি চাইছি যেভাবে সাইন কস ট্যান সেক কোসেক কটের ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রিকের জন্য, যেমন সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 ট্রিগোনোমেট্রিতে, তো হাইপারবোলিকের জন্য কন্ডিশনটা বের করে দেখাবে আমাকে। যেভাবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স তোমার হচ্ছে 1 ট্রিগোনোমেট্রিতে, সেভাবে কোসেক হাইপারবোলিক এবং কট হাইপারবোলিকের মধ্যে তুমি ফর্মুলাটা জিনিসগুলো যেন উল্টে গেল, কি বললে বাবা? যখন বার করলাম তখন জিনিসগুলো যেন উল্টে গেল, মানে যেটা ওইখানে প্লাস ওইখানে মাইনাস হলো, ওইখানে যেটা মাইনাস এখানে আমি প্লাস তোমাদের হলো। ওটাই বাড়ির কাজ দিচ্ছি, এটা আমার জন্য তোমরা করো একটু জিনিসটা, আমি তোমাদের বাড়ির কাজ দিই এটা, ঠিক আছে? কিছু তো বাড়িতে করো, একটু প্র্যাকটিস করো। তোমরা এখানে আমাকে সেকেন্ড ফর্মুলা বলবে সেক হাইপারবোলিক এবং ট্যান হাইপারবোলিকের মধ্যে ফর্মুলা, এবং তারপরটা বলবে কোসেক হাইপারবোলিক এবং কট হাইপারবোলিকের মধ্যে ফর্মুলা। এটা আমাকে তোমরা বের করে দেখাবে, দেখো উল্টো হয় কিনা। ওখানে সেক হাইপারবোলিক স্কোয়ার মাইনাস, ওখানে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্সটা বানাতো, এখানে কি প্লাস করলে 1 হবে নাকি, একবার চেক করে দেখো না কি সমস্যা আছে। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ আমি দিচ্ছি, ওকে? ক্লিয়ার তো? খুব ভালো কথা। এবার আমাদের মেন টার্গেটটা হচ্ছে বাবা জলদি ব্যাপারটা ভালো করে দেখবে, ডেরিভেটিভ বের করা। আমরা এখানে কিন্তু মেনলি হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ বের করতে এসেছি, ঠিক আছে? ওকে, বেকার বেকার কেন লিখবো যখন স্মার্ট বোর্ড আমাদের কাছে আছে? বেকার বেকার আমরা লিখবো কেন? তোমরা এগুলো খাতার মধ্যে লিখে নাও, বেস্ট হবে জিনিসটা, ঠিক আছে? ওকে, তোমরা এগুলো বারবার করে বলছি খাতার মধ্যে লিখে নাও, একদম বেসিক ফর্মুলা এগুলো। y যদি হয় সাইন হাইপারবোলিক x, y ড্যাশ মেরেছে মানে কি dy dx না, এটা dy dx কে মাঝে মাঝে ভালোবেসে y ড্যাশ বলা হয় না? এখানেও dy dx, তাই তো? এটা মানে dy dx, y ড্যাশ মানে কি জলদি বলো বাবু? dy dx। এই ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে জেনে রাখবে, বারবার করে বলছি আমি। তাহলে বলছে y যখন সাইন হাইপারবোলিক x, তখন y ড্যাশ মানে dy dx টা হবে তোমার cos হাইপারবোলিক x, মানে সাইন হাইপারবোলিক কে ডেরিভেটিভ করলে cos হাইপারবোলিক হয়, পুরোপুরি কিন্তু ট্রিগোনোমেট্রিকের মতন। সাইন x কে ডেরিভেটিভ করলে cos x হয়, বাট ট্রিগোনোমেট্রিকে cos কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে cos হাইপারবোলিক x কে ডেরিভেটিভ করলে সাইন হাইপারবোলিক x হয়। তোমাদের কি প্রুফ গুলো লাগবে? জলদি বলবে। কেউ কি চাও একটা প্রুফ দেখিয়ে দিই? তোমাদের কি ইচ্ছা করছে যে একটা প্রুফ যদি দেখাতো তাহলে ভালো হতো? হ্যাঁ স্যার একটা দেখাও না। একটা ওকে, হ্যাঁ স্যার একটা দেখা। না এটা মজা আসছে না, না ব্যাপারটা ভালো লাগছে না যে কি হচ্ছে, একটা দেখালে খাতে মুখস্থ করা হয়ে যাচ্ছে, তো আমি ক্লাস 11-12 পড়েছিলাম, খালি মুখস্থ করছিলাম ফর্মুলা। তাহলে একটা দেখিয়ে দিই, কসটাই দেখাই। আগে বলো cos y যদি cos হাইপারবোলিক x হয়। আচ্ছা cos হাইপারবোলিক x মানে কি? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। তাহলে তোমরা বলো dy dx টা কি হবে? বাঁ দিকে y টাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, মানে ডান দিকেও করতে হবে আমাকে। হাফটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বাবু, e টু দি পাওয়ার x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে বাবা? e টু দি পাওয়ার x হবে। আর e টু দি পাওয়ার মাইনাস x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে রে? মাইনাস, নাকি? e টু দি পাওয়ার মাইনাস x কে করলে চেন রুল করতে হবে, তো e টু দি পাওয়ার মাইনাস x কে ডেরিভেটিভ করলে কি হবে? চেন রুল প্রত্যেকে জানো এখানে? হ্যালো, লজ্জা পাবে না একদম, জলদি বলবে তোমরা চেন রুল এখানে প্রত্যেকে জানো? আচ্ছা হ্যাঁ স্যার। কালকে আমি একটু চেন রুল তোমাদের শিখিয়েও দিয়েছিলাম, তাই না? তোমাদের কালকে আমি একটু চেন রুল কিন্তু শিখিয়েও দিয়েছিলাম। কেউ যদি না জানো একদম লজ্জা পাবে না, চিন্তা করার দরকার নেই, আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো, চিন্তা করো না। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে। তার মানে এটা কি e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, তাই তো? আচ্ছা এবার বলো তো কার ফর্মুলা চলে এসেছে এটা? বলো এটা কার ফর্মুলা? সাইন হাইপারবোলিক। সাইন হাইপারবোলিক x। তাহলে cos হাইপারবোলিক ছিল y, তাকে ডেরিভেটিভ করলে কি হলো? সেম ভাবে তোমরা বাদবাকিগুলো করতে পারবে, একদম আমার বিশ্বাস তোমাদের উপর, ঠিক আছে? ওকে, তোমরা বাদবাকিগুলো ডেফিনেটলি করতে পারবে। তাহলে tan হাইপারবোলিক x কে tan x কে ডেরিভেটিভ করলে কি হতো বাবা? sec স্কয়ার x হতো, ট্রিগোনোমেট্রি। এখানে tan হাইপারবোলিক x কে ডেরিভেটিভ করলে হবে
সেক হাইপারবোলিক স্কোয়ার এক্স, একদম সেম টাইপের। ওখানে সেক স্কোয়ার হয়ে যেত, এখানে সেক হাইপারবোলিক এক্স এর হোল স্কোয়ার, এখানে এসছে সেক হাইপারবোলিক এক্স এর হোল স্কোয়ার, মানে সেক এইচ এর স্কোয়ার হাইপারবোলিক স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার কোসেক 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 হাইপারবোলিক এক্স। কোসেক, আচ্ছা কোসেককে না শর্টে সিএসসি ও লেখে, ঠিক আছে, বাট তোমরা এটা ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু লিখতে যেও না, কোসেককে শর্টে কিন্তু সিএসসি ও লেখে, বাট তোমরা কোসেক হাইপারবোলিক লিখো, বেকার বেকার পাকামো এখানে মারতে যাবে না একদম, ঠিক আছে, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু। তাহলে কোসেক হাইপারবোলিক এক্সটাকে ডেরিভেটিভ করলে কি হবে জলদি বলো? কোসেক হাইপারবোলিক এক্স কট হাইপারবোলিক এক্স আগে মাইনাস, পুরো ট্রিগোনোমেট্রিকের মতন। কোসেক এক্স এর ডেরিভেটিভ হলে কি হতো? মাইনাস কোসেক এক্স কট এক্স, এখানেও সেম জিনিস, মাইনাস কোসেক হাইপারবোলিক এক্স ইন্টু কট হাইপারবোলিক এক্স, পুরোপুরি সেম ফর্মুলা, একদম সেম ফর্মুলা এটা। সেক কে ডেরিভেটিভ করলে কি হতো বাবা? সেক এক্স কে ডেরিভেটিভ করলে কি হতো? সেক এক্স ইন্টু ট্যান এক্স হতো। এখানে একটু আলাদা, এখানে সেক হাইপারবোলিক এক্স কে ডেরিভেটিভ করলে হবে সেক হাইপারবোলিক ইন্টু ট্যান হাইপারবোলিক আগে একটা মাইনাস। এটা আবার তোমায় একটু মেমোরাইজ করতে হবে, আর কিছু না। তাহলে সেক হাইপারবোলিক এক্স কে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস সেক হাইপারবোলিক এক্স কি ট্যান হাইপারবোলিক এক্স, ঠিক আছে। লাস্ট কট হাইপারবোলিক এক্স। কট মানে কি ছিল? মাইনাস কোসেক স্কোয়ার ছিল, ওখানে কট এক্স মানে মাইনাস কোসেক স্কোয়ার ছিল, এখানে একদম সেম। এখানে কট হাইপারবোলিক এক্স কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস কোসেক হাইপারবোলিক স্কোয়ার এক্স, মানে কোসেক হাইপারবোলিক এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, জলদি বলো এই ফর্মুলা গুলো কি মনে থাকবে? এবং আমি চাই, বারবার করে বলছি, আমি চাই তোমরা এই ফর্মুলা গুলো নিজে প্রুফ করো। বাড়িতে এখন বসে বসে কোনো কাজ নেই সেরকম, বাবু তোমরা এই ফর্মুলা গুলো প্রুফ করো, তোমাদের কিন্তু কনফিডেন্সটা বাড়বে। বারবার করে বলছি, তোমাদের এখানে কনফিডেন্সটা কিন্তু খুব মারাত্মক লেভেলে বাড়বে। বোঝা গেল? ক্লিয়ার? এনি প্রবলেম? ঠিক আছে, তাহলে আমরা হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ শিখে নিয়েছি, আমরা হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ শিখে নিয়েছি। নো প্রবলেম? ঠিক আছে, ওকে, আচ্ছা এবার কি বলেছি? যেভাবে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, সেভাবে হাইপারবোলিক ফাংশনেরও ইনভার্স হাইপারবোলিক ফাংশন থাকবে। এবার তোমরা কি একটু কেউ বলতে পারবে, দেখি কেউ জানে কিনা এটা, বলতো যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন থাকে? দেখি এটা কে বলতে পারে, যে কোনো ফাংশনের কি ইনভার্স ফাংশন থাকে? দেখি। ফাংশনটা যদি হ্যাঁ, স্যার। ইনভার্টিবল হয় তাহলে সেটাকে বাইজেক্টিভ হতে হয়। কি বলি বাবা, কি বলি আরে বাবা? যে কোনো ফাংশনকে যদি ইনভার্টিবল বা ইনভার্স হতে হয় সেটার একটা বাইজেক্টিভ ফাংশন হওয়া উচিত। মানে একটু কথা গুছিয়ে বল, তাও আমি খুব অবাক হচ্ছি তুই ব্যাপারটা বলেছিস, খুব ভালো লাগলো আমার জিনিসটা। একটা ফাংশন যদি বাইজেক্টিভ ফাংশন হয়, কোনো ম্যাপিং যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে একমাত্র তার ইনভার্সটা এক্সিস্ট করে। পৃথিবীর প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশন বাইজেক্টিভ ফাংশন, দ্যাটস ওয়াই সমস্ত ফাংশনের দেখো ইনভার্স ফাংশন আছে। সেভাবেই পৃথিবীর প্রত্যেকটা হাইপারবোলিক ফাংশন বাইজেক্টিভ ফাংশন। যেহেতু হাইপারবোলিক ফাংশন বাইজেক্টিভ ফাংশন, তাই জন্য তার ইনভার্সটা এক্সিস্ট করছে। তোমরা জিজ্ঞেস করো নি তো যে কেন মড এক্স এর, কেন মড ফাংশনের কি ইনভার্স আছে? মানে যদি ফাংশনটা মড, তাহলে মড ইনভার্স বলে কিছু হয়? যদি ফাংশনটা হয় মড, তাহলে মড ইনভার্স বলে কিছু হয়? দেখো সাইনের তো সাইন ইনভার্স হয়, তাহলে মড ফাংশনের কি মড ইনভার্স হয়? না। কেন না জানো? বিকজ এই মড ফাংশনটা বাইজেক্টিভ নয়, ওই জন্য মড ফাংশনে দেখবি ইনভার্স ফাংশন নেই। আমি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি বাবু? ফার্স্ট রেসপন্স কর। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি বাবু? ঠিক আছে, ওকে। যাই হোক, এটা আমাদের এই মুহূর্তে জানার বিষয় না, বা জানার কথা না। একজন জানে, আমার খুব ভালো লাগলো জিনিসটা, বাট এটা এখন জানার বিষয় না, এটা তোমাদের আমি পরে শেখাবো, তারপর এখন না, সেকেন্ড সেমিস্টারে গিয়ে শেখাতাম। বাট এখন অনেকে জানে, যেহেতু ওরা ক্লাস 11-12 হয়তো ভালো করে পড়ে এসছে, দ্যাটস ওয়াই এটা জানে। ঠিক আছে, যাক বাদ দাও। তাহলে ইনভার্স হাইপারবোলিক ফাংশন, এবার ইনভার্স হাইপারবোলিক ফাংশন জেনে আমাদের সেরকম কোনো লাভ নেই, জানো তো। মানে সাইন দেখো, যখন সাইন ছিল, এর ইনভার্স ফাংশনকে আমরা সাইন ইনভার্স বলতাম, সাইন এর পাওয়ারে -1 দিতাম, এন এর পাওয়ারে -1 দিতাম। বাট এখন সাইন হাইপারবোলিক যদি হয়, তাহলে সাইন হাইপারবোলিক এর ইনভার্সটাকে আমরা লিখবো কিভাবে? এইচ এর মাথায় -1 দেবো।
মানে বুঝতে পারলে, তুমি স্কোয়ার করো, কিউব করো, -1 করো, ট্রিগোনোমেট্রিকে সব এন এর মাথায় বসছিল না? স্কোয়ার করলে এন স্কোয়ার এন এর মাথায় 2 বসেছিল, কিউব করলে এন এর মাথায় 3 বসছিল, বাট এখানে হাইপারবোলিকের ক্ষেত্রে এইচ এর মাথায় বসবে। ঠিক আছে, ওআরএসটা খেয়েছিস? খাওয়ার পর হালকা একটু রেস্ট নিয়ে নে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে সাইন হাইপারবোলিক আছে, এর ইনভার্সটাকে আমরা লিখবো কিভাবে? সাইন এইচ পাওয়ারে -1 দিয়ে লিখবো। বাট এদের ব্যাপারে আমার জানতে কি হবে? আমি এর ডেরিভেটিভ পুরো জানার চেষ্টা করবো। তোমরা সাইন ইনভার্স এক্স এর জানার থেকে তোমরা তার ডেরিভেটিভের ফর্মুলা কি সেটা নিয়ে বেশি ইন্টারেস্টেড ছিল। তো আমি এখন জানতে চাইবো যে এর ডেরিভেটিভ অফ সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স এর মানটা কত? আমরা তো জানি যে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/√1 - x²। সেভাবেই সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা কি? সেম ভাবে কস হাইপারবোলিক ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা কি? সমস্ত কিছু আমি এখানে জানার চেষ্টা করব। ঠিক আছে, লিখে লিখে দেবো নাকি? না, আমাদের কাছে সুযোগ সুবিধা আছে। সবাই দেখতে পাচ্ছ? ঠিক আছে, ভালো করে দেখবে এবং এই ফর্মুলা গুলো মুখস্থ থেকেও উপলব্ধি করার চেষ্টা করবে, তাহলে তোমার নিজের জন্য ভালো। অনেকে দেখতে পাচ্ছ না বোধহয়, ডিডিএক্স অফ সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে? নাকি একটু নীলটা একটু রিফ্লেক্ট করছে বেশি? নাকি নীলটা একটু বেশি রিফ্লেক্ট করছে নাকি দেখতে পাচ্ছ তোমরা এখানে? জলদি বলবে। দেখতে পাচ্ছি স্যার। না স্যার ঠিকঠাক আছে স্যার, ঠিকঠাক ঠিক আছে। আছে, এবার ডিডিএক্স অফ cos hyperbolic inverse x, ddx of hyperbolic inverse x, ddx of cosec hyperbolic inverse x, ddx of sec hyperbolic inverse, ddx of জলদি বলো cot hyperbolic inverse x। ডান দিকে পুরো ফর্মুলা গুলো লেখা আছে এবং এর প্রুফ গুলো দুর্ধর্ষ। ওটা আমরা ফাউন্ডেশন ক্লাসে আছি। We are not here to prove the formulas, we are here to memorize and brush up the formulas, okay? বাট তবুও যদি কিছু জানতে চাও আমাকে অবশ্যই বলতে পারো, কালকে আমি কিন্তু অনেক ভালোভাবে বুঝিয়েছি। তাহলে ddx অফ সাইন হাইপারবোলিক ইনভার্স এর ডেরিভেটিভ হবে 1/√1 + x²। এবার তুমি বলো, এই যে ডেরিভেটিভের ফর্মুলাটা এখানে এলো, এর কি কোনো কন্ডিশন থাকবে? মানে এক্স এর কি কোনো স্পেশাল মান থাকতে হবে? আগের দিন যেরকম আমি ডেরিভেটিভের ফর্মুলা গুলোতে পাশে এক্স এর কন্ডিশন বলছিলাম, তাহলে এখানে কি এক্স এর কোনো কন্ডিশন থাকবে? হ্যাঁ কি না জলদি বলবে। নাকি এক্স এর যে কোনো ডান দিকটা ভ্যালিড? এক্স এর যে কোনো মানের জন্য কি ডান দিকটা ভ্যালিড হবে নাকি এক্স এর কোনো কন্ডিশন থাকবে? যে কোনো মান। একটা প্লাস আছে তো রিয়েল নাম্বার। হ্যাঁ, মানে রিয়েল নাম্বার তো স্যার কোনো হবে। এক্সট্রা, স্যার ওখানে এক্সট্রা তো জিরোর চেয়ে বেশি হতে হবে। কেন? 0 থেকে ছোট হলে কি হয় বাবু? স্যার এক্সটা মানে তো স্কোয়ার ও কিছু না, এসে ওটা যাবে এক্স না, ওটা স্কোয়ার আছে, নেগেটিভ হলো ওটা কি তাহলে তো কোনো এর প্রবলেম মানটা যদি আমি -2 নিই কি সমস্যা আছে? x² করলে তো আমাদের 4 হয়ে গেল। হ্যাঁ, স্কোয়ারের জন্য তো মাইনাসটা থাকছে না। তাহলে তাহলে x এর মানটা পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো যায় আসছে না, যা খুশি তাই সবার জন্য হবে এটা। ঠিক আছে, এবার নেক্সট, cos হাইপারবোলিক ইনভার্স x এর ডেরিভেটিভ তোমার কি? 1/√x² - 1। বলো এর কন্ডিশনটা কি হবে? একের থেকে বড় হতে হবে। একের থেকে খালি বড় হতে হবে, তাহলেই হয়ে যাবে তো? একের থেকে বড় হতে হবে আর -1 থেকে ছোট হতে হবে। এক্স্যাক্টলি, এখানে একটা কন্ডিশন লিখে নি, কালকেই আমি তোমাদের শিখিয়েছিলাম। এই যে ডান দিকেরটা এসছে নিচে x² - 1টা কি হবে একটু বলো তো? x² - 1টা 0 হলে কি এর ভ্যালু থাকবে কোনো? x² - 1টা 0 হলে কোনো এর ভ্যালু থাকবে? জলদি বলো। না। x² - 1 যদি নেগেটিভ হয় তাহলে এর কোনো ভ্যালু থাকবে? না। x² - 1 নেগেটিভ হয়ে গেল তো রুটের ভেতরে নেগেটিভ মানে তো কমপ্লেক্স নাম্বার, তাহলে অগত্যা এই ডান দিকটার যদি ভ্যালু থাকতে হয় তাহলে x² - 1টাকে পজিটিভ হতে হবে। কালকে কিন্তু আমি শিখিয়েছিলাম এটা তোমাদের। এটা মানে কি x+1 * x - 1টা হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে কি বেরিয়েছিল? কালকে শেখানো আছে x এর মানটা <(-1) অথবা x এর মানটা <(1)। হয় x এর মানটা <(-1) অথবা x এর মানটা কি বললাম 1। বুঝতে পারি কিনা বল?
এটা কি বুঝতে পারলে? ক্লিয়ার সবার কাছে এটা বাবু? ঠিক আছে, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? ওকে, আচ্ছা, খুব ভালো, খুব ভালো। বাট এখানে বলো তো কেন লেস দ্যান মাইনাস ওয়ানটা দেয়নি? জলদি বলো, এখানে বলো কেন লেস দ্যান মাইনাস ওয়ানটা দেয়নি? স্কোয়ার আছে তো। কারণ স্যার ওই আপনার এক্স গ্রেটার দেন 1 দিয়ে তো স্যার আমার ওখানে বোঝানো হয়েই যাচ্ছে, বেকার আবার কেন এক্স লেস দেন মাইনাস 1 এখানে অ্যাকচুয়ালি এক্স এর মানটা লেস দেন মাইনাস ওয়ান এই কন্ডিশনটা হবে না। মাথায় রাখবে কস হাইপারবোলিক এবং সেক হাইপারবোলিক এই দুখানার ইনভার্স, কস হাইপারবোলিক ইনভার্স এবং সেক হাইপারবোলিক ইনভার্স, এই দুখানা যে ইনভার্স ফাংশন আছে সেখানে এক্স এর ভ্যালু নেগেটিভ বসে না, সবসময় এক্স এর ভ্যালু পজিটিভ বসে। এটা মাথায় ঢুকিয়ে রাখো, বারবার করে বলছি, এটা মাথায় পুরোপুরি ঢুকিয়ে রাখো। কি বললাম আবার রিপিট করছি, কস হাইপারবোলিক ইনভার্স এবং সেক হাইপারবোলিক ইনভার্সে কোনোদিন এক্স এর ভ্যালু কি হবে? নেগেটিভ হবে না। তো আমি যদি এক্স এর মানটা লেস দেন মাইনাস ওয়ান নিয়ে নিই, তাহলে এক্স এর ভ্যালু আমি নেগেটিভ বোঝাচ্ছি, তাই তো? এবার এক্স এর ভ্যালু নেগেটিভ হবে না, কস আর সেকের জন্য তোমাকে বলে দিলাম। দ্যাটস ওয়াই জানি যে এখান থেকে তোমাদের এক্স লেস দেন মাইনাস ওয়ান অথবা এক্স গ্রেটার দেন ওয়ান হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো হলে হয় এক্স লেস দেন মাইনাস ওয়ান হবে অথবা এক্স এর মানটা থেকে বড় হবে। এটা কোনোদিন হবে না, এটা অথবা এটা, তো এটা কেন কোনোদিন হবে না? বিকজ এক্স এর মানটা নেগেটিভ হতে পারে না। ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি, নাকি এটা মাথার উপর দিয়ে গেল? এটা ক্লিয়ার সবার কাছে পুরোপুরি? এবার তোমরা বলবে কেন, বলো কেন? আমি একটু বোঝাবো এটা কেন, নাকি তোমাদের একটু প্রবলেম হবে এটা বুঝতে? একটু বলবে এটা কেন? ফাউন্ডেশন কোর্সের ক্লাস করাচ্ছি, বলবে এটা কেন একটু, যে কেন এখানে আপনি বললেন যে এটা কেন তুমি বললে যে এক্স এর মানটা লেস দ্যান মাইনাস ওয়ানটা হবে না, আবার কেন কস হাইপারবোলিক এবং সেক হাইপারবোলিক ইনভার্সের জন্যই এক্স এর মানটা তোমার সবসময় পজিটিভ হবে, তাই তো? ওকে, এটা বোঝাবো, যদি সবাই একমত থাকে তাহলেই কিন্তু আমি বোঝাবো, নাহলে বোঝাবো না। এইটা এই ফর্মুলা পরে একটা আমি অঙ্ক করবো, অঙ্ক করেই ছেড়ে দেবো আমি, আর কিছু করানোর নেই আমার আজকে। বোঝাবো, খুব ভালো কথা। হ্যাঁ তোমরা একটু আমাকে বলো, সাইন পাই বাই টু ইকুয়ালস টু ওয়ান, তাই তো? তাহলে বলতো সাইন ইনভার্স ওয়ান মানে কি হবে? সাইন পাই বাই টু যদি ওয়ান হয় তাহলে সাইনটা ওদিকে চলে গেল, এভাবে বোঝো, যদিও সাইনটা ওভাবে ওদিকে যায় না। তো সাইন ইনভার্স ওয়ান মানে কি হবে জলদি বলো তো ফার্স্ট? 5/2। ওকে, এবার তুমি ভালো করে শুনবে, সাইন মাইনাস পাই বাই টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে বলো তো সাইন ইনভার্স মাইনাস ওয়ানটা কত? মাইনাস পাই বাই টু। তো এই যে সাইন এক্স এর, সাইন এক্স নামক ফাংশনটা আছে, এর ভ্যালুটা পজিটিভ হতে পারে এক্স এর কোন একটা মানের জন্য, এর ভ্যালুটা পজিটিভ হতে পারে, আবার এর ভ্যালুটা নেগেটিভ হতে পারে। ভুল বললাম? এক্স এর কিছু কিছু স্পেশাল মানের জন্য এর ভ্যালু পজিটিভ হতে পারে, আবার কি বললাম নেগেটিভ হতে পারে। তোমরা এটা এগ্রি করো হ্যাঁ কিনা? সাইন এক্স এর ভ্যালুটা এক্স এর কিছু ভ্যালুর জন্য পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। এবার 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 এই যে আমি কস হাইপারবোলিক এক্স বললাম, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। তুমি এক্স এর জায়গায় যা খুশি তাই বসিয়ে দাও, যা খুশি তাই বসিয়ে দাও। এটাকে আমি মনে মনে ওয়াই ভাবছি, ওয়াই। তুমি এক্স এর জায়গায় যা খুশি তাই বসিয়ে দাও, এর মান কোনোদিন নেগেটিভ আসবে কি বা জিরো আসবে কি? আচ্ছা আমি এখানে কস হাইপারবোলিক না ওয়াই লিখছি, ঠিক আছে? ওয়াই লিখি, ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই, এটাকে আমি এক্স বলছি। এবার বলো cos হাইপারবোলিক ওয়াই যদি ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই টু হয়, তোমরা বলো যে এর মানটা আমি যদি এক্স ধরি, এর মানটা এই এক্স এর মানটা কোনোদিন জিরো বা নেগেটিভ আসবে? না। তুই ওয়াই এর জায়গায় যা খুশি তাই বসিয়ে দাও, যা খুশি তাই বসিয়ে দাও, এটা সব সময় পজিটিভ হবে না?
বিকজ এক্সপোনেনশিয়াল ফাংশন কোনোদিন নেগেটিভ হতেই পারে, ই টু দি পাওয়ার সামথিং কোনোদিন নেগেটিভ হবে না। তুমি ওয়াই এর জায়গায় যা খুঁজে বসা, পজিটিভ নেগেটিভ জিরো, তুমি যা ইচ্ছা তাই বসা, ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার ফাংশন কোনোদিন নেগেটিভ হবে না। তুমি কার্ভটা থেকে বুঝতে পারছো না, ই টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এটা, ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে তোমার এটা। তোমার মনে হচ্ছে এক্স এর কোনো মানের জন্য ওয়াই এর মানটা নেগেটিভ হচ্ছে? দেখো এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াই পজিটিভ হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে কি, ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি মাইনাস প্লাস, তাই তো? তার মানে এক্স, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স পজিটিভ ওয়াই ও পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। এবার তুমি যদি ভালো করে কার্ভ দুটোকে দেখো, ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তোমার মনে হয় যে ওয়াই এর মানটা কোনোদিন নেগেটিভ হতে পারে? আরে বাবা, পুরো কার্ভটাই তো ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। ই টু দি পাওয়ার এক্স পুরো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা পুরোপুরি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ই টু দি পাওয়ার এক্সটা ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট মিলিয়ে আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট মিলিয়ে আছে। তোমার মনে হয় যেটা কার্ভ যেটা পুরোপুরি ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট মিলিয়েই আছে, সেখানে ওয়াই এর মান কোনোদিন নেগেটিভ হতে পারে? তুমি ছবিটা কি তোমরা উপলব্ধি করতে পারলে নাকি পারলে না? এটা তোমার ই টু দি পাওয়ার এক্স, তো এটা তোমার কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দুটো কার্ভই তো ফার্স্ট মানে প্লাস প্লাস এবং মাইনাস প্লাস, এই দুখানা কোয়াড্রেন্ট জুড়ে আছে। এবার এই দুখানা কোয়াড্রেন্টে ওয়াই এর মান তো সবসময় পজিটিভ, তাহলে ই টু দি পাওয়ার মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা কোন ভ্যালুর জন্য কি নেগেটিভ হবে কোনোদিন? তাহলে এখানে যে আমি cos হাইপারবোলিক ওয়াইটা এক্স লিখেছি, এক্স এর মানটা সবসময় গ্রেটার দেন 0 না? তাহলে আমি যদি cos হাইপারবোলিক ইনভার্স এক্স লিখি, তাহলে বলো তো কি হবে? cos হাইপারবোলিক ওয়াই যদি এক্স হয়, বলো তো cos হাইপারবোলিক ইনভার্স এক্সটা কি হবে? এখানে যেরকম কি ছিল, সাইন পাই বাই 2 যদি 1 হয়, তাহলে সাইন ইনভার্স 1 মানে কি পাই বাই 2, সেভাবে এখানে cos পাই মানে যদি এক্স হয়, তাহলে cos হাইপারবোলিক ইনভার্স এক্স মানে কি বলো তো জলদি ফার্স্ট কি হবে? ওয়াই। এবার তুমি বলো, এখানে যে cos হাইপারবোলিক ইনভার্স এক্স তুমি লিখেছো, এই এক্স এর মানটা নেগেটিভ না পজিটিভ? কি পজিটিভ। এবার বুঝতে পারলে কেন cos হাইপারবোলিক ইনভার্স এর ভেতরে যে এক্সটা আছে ওটা পজিটিভ, নেগেটিভ হতে পারে না। বোঝা গেল এবার? নাকি মাথার উপর দিয়ে গেল? সত্যি সত্যি বলবে কিন্তু, এটা লজ্জা পাবে না? একবার না বোঝাবে। স্যার বুঝতে পেরেছি। কোন জায়গাটা বলো বাবা, কোন জায়গাটা বোঝাবো? কোন জায়গাটা বলো, আমি বুঝিয়ে দিচ্ছি কোন জায়গাটা। আগে বলো এই জায়গাটা বুঝতে হবে তুমি, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2, এটা যে আমি এক্স ধরলাম, এবার হ্যাঁ। এই এক্স এর মানটা কোনোদিন নেগেটিভ হতে পারে? এই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2 এর মানটা কোনোদিন নেগেটিভ বা জিরো হতে পারবে কি? না স্যার, ওটা হবে না। না, ওটা শুধু পজিটিভই হবে। হ্যাঁ পজিটিভ হবে, তার কারণটা আমি এখানে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ বিকজ ই টু দি পাওয়ার ওয়াইটা পুরো ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট জুড়ে আছে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইটা পুরোপুরি ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট জুড়ে আছে। ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে ওয়াই এর মান কোনোদিন নেগেটিভ হয় না, তাই তো? তাহলে এটা কোনোদিন এক্সপোনেনশিয়াল ফাংশনের ভ্যালু কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে এক্স এবার যখন এই এক্সটা সময় পজিটিভ, তাহলে cos হাইপারবোলিকটা যখন আমি ওদিকে নিয়ে চলে যাব, তখন একটা cos হাইপারবোলিক ইনভার্স এক্স হয়ে যাবে না? তাহলে হ্যাঁ তুমি স্যার। বলো যে cos হাইপারবোলিক ইনভার্স যে এটা যে ওদিকে গিয়ে এর ভেতরে যে এক্সটা এলো, এই এক্সটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তো ওই জন্যই তো বললাম যে cos হাইপারবোলিক ইনভার্স, ওই জন্যই তো বললাম যে cos হাইপারবোলিক ইনভার্স কোথায় গেল? এই যে এক্সটা আছে, আহা, এই যে এক্সটা আছে, এই এক্স এর মান কোনোদিন নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ। আমি বললাম না এক্ষুনি যে cos হাইপারবোলিক ইনভার্স এক্স এবং sec হাইপারবোলিক ইনভার্স এক্স, এই দুটো ফর্মুলাতেই এক্স এর মান কোনোদিন নেগেটিভ হবে না। এই জন্য মানছি যে এক্সটা গ্রেটার দ্যান মান হতে পারে, লেস দ্যান মাইনাস হতে পারে, বাট এই কন্ডিশনটা হবেই না। বোঝা গেছে? ঠিক আছে বাবু, এবার নাকি এবারও প্রবলেম আছে বলো? तो ठीक है। क्लियर? श्रेष्ठ कुछ प्रॉब्लम है? नहीं सर। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে বেটা। এবার tan হাইপারবোলিক ইনভার্স এক্সটা ফর্মুলা হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার, 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স এর মানটা কার মধ্যে বিলং করবে বাবা? এখানে এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে, ঠিক আছে? ওকে, এখানে এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে অবশ্যই সব সময়টা, ঠিক আছে? ওকে, যাই হোক, এবার কোসেক হাইপারবোলিক ইনভার্স এক্স -1/mod x √1 প্লাস এক্স স্কোয়ার। কোসেক হাইপারবোলিক ইনভার্স এর ফর্মুলা কি? -1/mod x
√1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্সটা সবসময় নট ইকুয়াল টু 0। কন্ডিশন গুলো ভালো করে বোঝো, কিন্তু এগুলো কিন্তু আমাদের ফর্মুলা লাগবে। আমি কিছু কিছু তোমাদের বুঝিয়ে দিলাম কেন এটা হচ্ছে, এই ফর্মুলা গুলো লাগবে পুরোপুরি। সেক হাইপারবোলিক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ফর্মুলা কি? -1/mod x √1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্স এর মানটা 0 থেকে 1 এর মধ্যে বিলং করছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে রুটের ভেতরে 1 মাইনাস এক্স স্কোয়ারটা সবসময় তোমার গ্রেটার দেন 0 হতে হবে, মানে এক্স স্কোয়ার -1টা তোমার লেস দেন 0 হতে হবে। মানে এক্স স্কোয়ার -1 লেস দেন 0 মানে কি? কালকে শিখিয়েছি যে এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে, তাই তো? এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে। তো এক্স স্কোয়ার -1 যদি নেগেটিভ হয়, তাহলে এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে। কালকেই শেখানো আছে মানে এটা, নাকি? কালকে এটা পুরোপুরি শেখানো আছে আমার, নাকি? শেখানো আছে পুরোপুরি, খুব ভালো কথা, কঙ্গো। এবার আমি কি বললাম যে সেক হাইপারবোলিক ইনভার্স এক্স এ এক্স এর মানটা তোমার নেগেটিভ হবে না। তাহলে এক্স যদি তোমার নেগেটিভ না হয়, তাহলে -1 থেকে 1 অব্দি থাকবে। -1 থেকে 1 মানে কি? তাহলে এক্স এর মানটা কি এখান থেকে এখান অব্দি থাকবে, নাকি খালি 0 থেকে 1 অব্দি থাকবে? আমি তো এক্ষুনি বললাম যে সেক হাইপারবোলিক ইনভার্স এক্স এ এক্স এর মানটা নেগেটিভ হয় না, এক্স অলওয়েজ পজিটিভ। তাহলে কি -1 থেকে 0 এর মধ্যে এক্স এর ভ্যালু থাকতে পারে? না। আমি এখানে এক্স স্কোয়ার -1টা লেস দেন 0 হলে এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যেই বিলং করবে। বাট এছাড়াও তো আরেকটা কন্ডিশন আছে। আমি এক্ষুনি বললাম যে সেক হাইপারবোলিক ইনভার্স এক্স এ এক্স এর মানটা পজিটিভ হয়, তাহলে -1 থেকে 0 এর মধ্যে মানটা হতে পারবে না, তাহলে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ওই জন্যই কন্ডিশনটা দেখো 0 থেকে 1 বলেছে। ঠিক আছে, লাস্টে কট হাইপারবোলিক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি? 1/1 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল পুরোপুরি কেসটা বাবু? ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে এটা? এই ফর্মুলা গুলো মাথার মধ্যে ঢুকেছে কি? এই ফর্মুলা গুলো পুরোপুরি মাথার মধ্যে ঢুকেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা দেখো, একটা জিনিস খেয়াল করো যে ট্যান হাইপারবোলিক ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার, কট হাইপারবোলিক ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফর্মুলা দুটো সেম, বাট তার মধ্যে পার্থক্য আছে কি? এখানে মড এক্স এর মানটা লেস দেন 1। আচ্ছা, মড এক্স লেস দেন 1 মানে কি গো? কালকেই শিখিয়েছি এক্স এর মানটা কি -1 থেকে 1 এর মধ্যে বিলং করছে। মড এক্স লেস দেন 1 মানে এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করছে। বাট এখানে মড এক্স গ্রেটার দেন 1। এখানে কট হাইপারবোলিক ইনভার্স এক্স এ ভ্যালুটা সেম, ডেরিভেটিভটা সেম, 1/1 মাইনাস এক্স স্কোয়ার। বাট এখানে কন্ডিশনটা হচ্ছে মড এক্স এর ভ্যালু 1 এর থেকে বড়। কেউ বলতে পারবে যে মড এক্স গ্রেটার দেন 1 মানে তার কন্ডিশনটা কি? মড এক্স গ্রেটার দেন 1 মানে এক্স এর কন্ডিশনটা কেউ বলতে পারবে? মড सर এক্স एक greater than 1 হবে and less গ্রেটার than দেন 1 minus। হবে, অর এক্সটা লেস দেন -1 হবে। যদি মড এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হয়, তাহলে এক্স এর মানটা গ্রেটার দেন 1 হবে, অথবা এক্স এর মানটা লেস দেন -1 হবে। এটা তো কালকেই শেখানো আছে। মড এক্স 1 এর থেকে বড় মানে এক্স এর মানটা 1 এর থেকে বড় হতে পারে, বা এক্স এর মানটা -1 থেকে ছোট হতে পারে। -1 থেকে ছোট মানে কি? -1 থেকে ছোট মানে কি? এক্স এর মানটা আমি -2 বলতে পারি। এবার তুমি মড এক্স করো, দেখো তোমার 2 হয়ে যাচ্ছে। 2টা তো সবসময় গ্রেটার দেন 1। তাহলে এক্স এর মানটা যদি আমি -1 থেকে ছোট নিয়ে নিই, দেখো ওর মডটা 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে। আর এক্স এর মান যদি আমি 1 এর থেকে বড় নিই, সাপোজ আমি যদি 3 নিই, 3 এর মড করো, 3 হবে, ওটা 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এই দুজনের ফর্মুলা সেম হলেও এই দুজনের কন্ডিশনটা কিন্তু বারবার করে বলছি বাবু আলাদা। ট্যান হাইপারবোলিক ইনভার্স এক্স এর ফর্মুলাটা হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তার কন্ডিশনটা কি? এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করছে। কট হাইপারবোলিক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি? 1/1 মাইনাস এক্স স্কোয়ার, আর এর কন্ডিশনটা কি? এক্স এর মানটা গ্রেটার দেন 1 অর এক্স এর মানটা লেস দেন -1। প্রত্যেকে বলো হাইপারবোলিক এবং হাইপারবোলিক ইনভার্সের ডেরিভেটিভের ফর্মুলা বুঝতে পারলে কিনা? হাইপারবোলিক এবং হাইপারবোলিক ইনভার্সের ডেরিভেটিভের ফর্মুলাটা বুঝতে পেরেছো কিনা? এটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, ওকে। তাহলে আজকে কিন্তু আমরা অনলি হাইপারবোলিক ফাংশনের ফর্মুলাগুলো নিয়ে কথাবার্তা বললাম, ঠিক আছে, ওকে। এবার আমরা এর রেসপেক্টে যে অঙ্কগুলো করবো, সেই অঙ্কগুলো আমরা ডাইরেক্ট করবো হচ্ছে কিন্তু মেজর যখন শুরু করবো আমরা, ঠিক আছে, ওকে। বিকজ এই অঙ্কগুলো মেজরেই আছে, এই অঙ্কগুলো মেজরেই আছে, আর কোথাও নেই, ঠিক আছে। তাও তোমাদের মনটা একটু শান্ত করার জন্য আমি একটা অঙ্ক তোমাদের দিই, করো। ফাইন্ড ডেরিভেটিভ অফ সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এই ফাংশনটার ডেরিভেটিভ বের করতে বলেছে, সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স এর হোল স্কোয়ারের ডেরিভেটিভ বের করতে বলেছে। কে পারবে এটা করতে? সবার আগে যার ডেরিভেটিভ করতে বলেছে ওকে ওয়াই ধরে নাও। এবার তুমি ডেরিভেটিভ করো, বলো কিভাবে ডেরিভেটিভ করবো। এটা প্রথমে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা কোন রুলের সাহায্যে করব? চেন রুল। চেন রুল। তাহলে প্রথমে তুমি কার ফর্মুলা জানো? চেন রুলটা কিভাবে বুঝবে তোমাকে চেন রুল অ্যাপ্লাই করতে হবে? তুমি কার ফর্মুলা জানো? তুমি এক্স স্কোয়ারের ফর্মুলা জানো। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় জলদি বলো? 2x। সেভাবে সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স এর রোজ করেছে। তাহলে তুমি এই 2 এর ভেতরে যেটা আছে ওটাকে তুমি নিজের মাইন্ডে মনে মনে এক্স ভাবে না। যদি এটা এক্স হতো তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x, মানে 2 সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স। বাট যাকে তুমি মনে মনে এক্স ভেবেছো সে তো এক্স নয়। তাহলে যাকে তুমি নিজের মাইন্ডে এক্স ভেবেছো সে তো এক্স নয়, তাই জন্য কি করতে হবে? তার ডেরিভেটিভটা এই অ্যান্সারটার সাথে গুণ করে দিতে হবে, তাই না? তাহলে এখানে এক্স স্কোয়ার, এই পুরো ফাংশনটাকে এক্স স্কোয়ার টাইপের দেখতে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি হয়? 2x হয়। এবার যেহেতু এক্স নয় তাহলে এই অ্যান্সারটার সাথে যাকে তুমি এক্স ধরেছো মনে মনে তার ডেরিভেটিভটা গুণ করে দাও। এবার বলো এখানে সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি? সাইন হাইপারবোলিক ইনভার্স এর ডেরিভেটিভ বলো 1/√x স্কোয়ার প্লাস 1, তাই তো? তাহলে বসিয়ে দাও এখানে। তার মানে কি 2 সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স বাই √x স্কোয়ার প্লাস 1। প্রত্যেকে বুঝতে পারলে বাবু এটা? প্রত্যেকে বুঝতে পারলে বাবু এটা? ফার্স্ট ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো এখানে শেষ। আমরা ডেরিভেটিভ কিন্তু পুরোপুরি শেষ করলাম। তোমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ তোমরা সব জানো, ঠিক আছে। আমরা ডেরিভেটিভটা আজকে শেষ করলাম। কালকে আমাদের ইন্টিগ্রেশন শুরু হবে, ওকে। কালকে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের ক্লাস 11-12 এর জিনিস শুরু হবে, ওকে। চলো, থ্যাংক ইউ। আচ্ছা স্যার বলো স্যার আমি ইনভার্স নিয়ে আমার একটা ছোট্ট একটা কোয়েশ্চেন ইনভার্স নিয়ে। বলো। ধরুন ধরুন এরকম একটা কোয়েশ্চেন সাইন π/2 = 1 হচ্ছে। আবার মানে আপনি বললেন যে সাইন ইনভার্স 1 = π/2। আপনি বললেন যে সাইন জিনিসটা কোনোদিনও মানে বলো কি করবো? ক্রস গুণের মতন মানে সাইনটা কোনোদিনও ডান দিকে যেতে পারে না, ঠিক তো? সাইনটা কোনোদিন ক্রস গুণের মতো কি বললে? মানে ডান দিকে যেতে পারে না। মানে সাইন এক্স ইকুয়ালস টু ওয়াই হলে ও এক্স ইকুয়ালস টু কি সাইন ইনভার্স ওয়াই, তো এবারে সাইন ইনভার্স ওয়াই যাচ্ছে না, 1/sin ওয়াই হয়ে দেন এটা সাইন ইনভার্স হচ্ছে না, এভাবে ভেবো না কিন্তু। হ্যাঁ এটা স্যার এভাবে যদি গুণ হয়ে যায়। ঠিক আছে। স্যার আমি ওটাই জানতাম স্যার যে না, তাহলে ঠিক প্রসেসটা স্যার কি? ঠিক প্রসেসটা হচ্ছে 2 ধরনের ফাংশন হয়, ঠিক আছে, ওকে। একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, একটা হচ্ছে তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটা মানে বোঝায় যে এফ যদি এক্স এর উপরে চেপে ওয়াই এর ভ্যালু দেয় তাহলে বলা হয় যে এই ফাংশনের যে ইনভার্স ফাংশনটা আছে সেটা ওয়াই এর উপরে চেপে এক্স এর ভ্যালু দেবে। এটাকে তুমি এভাবে ভাবার চেষ্টা করো। তাহলে এফ যদি এক্স এর উপরে চেপে ওয়াই দেয় তার মানে এফ এর যদি ইনভার্স ফাংশন থাকে সেটা উল্টো কাজ করবে, সে ওয়াই এর উপরে চেপে এক্স দেবে। এফ যদি এক্স এর উপরে চেপে ওয়াই ভ্যালু হিসেবে দেয় তাহলে এর ইনভার্স ফাংশন ঠিক উল্টো কাজ করবে, ও ওয়াই এর উপরে চাপে এক্স এর ভ্যালু দেবে, ঠিক আছে। ও ওয়াই এর উপরে চেপে ভ্যালুটা এক্স দেবে, এফ এক্স এর উপরে চেপে ভ্যালুটা ওয়াই দেবে, এফ এর ইনভার্স ফাংশনটা ওয়াই এর উপরে চেপে ভ্যালুটা
এক্স দেবে। এটাই হচ্ছে এফ আর এইচ ইনভার্সের পার্থক্য। স্যার এটাকে কি অনটু ফাংশন? হ্যাঁ, ওয়ান ওয়ান এটা কি ফাংশন ফাংশন না বাবা, অনটু ফাংশন তো হবেই এটা। ঠিক আছে, ওকে। অনটু মানে তোমার সাবজেক্টিভ, এখন আমরা রিলেশন ম্যাপিং এ আসিনি, ওই জায়গায় আমি এখনো যাবো না এই মুহূর্তে। ঠিক আছে, ওকে। অনটু তো এটা হবেই, বাইজেক্টিভ হলেই তো তার ইনভার্সটা এক্সিস্ট করে, তো অনটু তো হতেই হবে এটাকে। ইনজেক্টিভ হবে, সাবজেক্টিভ হবে, ঠিক আছে, আর ইনজেক্টিভ সাবজেক্টিভ হলে বাইজেক্টিভ হবে, তাহলেই তো তার ইনভার্সটা এক্সিস্ট করবে। ঠিক আছে, এটাকে অনটু বলে না। বোঝা গেছে জিনিসটা পুরোপুরি? ঠিক আছে, কালকে কিন্তু আমরা কি শুরু করবো বলো, ইন্টিগ্রেশন শুরু করবো। ওকে, এই ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দেবো, একদম চিন্তা করার দরকার নেই। চলো, থ্যাংক ইউ।